Start recording. Bismillahirrahmanirrahim. So good morning everyone. সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা. Thank you so much for joining today. কারণ আপনাদের আসলে এই ক্লাসটা গতকালকেও আমরা প্ল্যান করছিলাম কোন একটা ভাবে নেওয়া যায় কিনা, ইভেন সানডে তো আমরা প্ল্যান করছিলাম যে কোন একটা ভাবে করা যায় কিনা, বাট সামহাও কোনোভাবেই টাইমিংটা মিলছিল না আমাদের। বাট ফাইনালি we got that time or momentum যে আমরা এই টপিকটা নিয়ে একটু ডিসকাশন করতে পারি। দ্যাট আই said just before starting the class আপনাদের সাথে যে এখান থেকে একটা বড় কোয়েশ্চেন আসবে, বাট দ্যাট ইজ এ ভেরি ডুয়েবল প্যাটার্নে আসবে। এটাতে এমন কোনো প্যাটার্ন আপনারা পাবেন না এক্সামে দ্যাট ইউ ক্যান নট আনসার। অ্যান্ড এটার একটা রেসপেক্টিভ ভিডিও আপনাদেরকে অলরেডি দেওয়া আছে, সেখান থেকে আমি একটু কোয়েশ্চেনটা আপনাদের সাথে ডিসকাশন করতে চাই। আপনারা যদি ভিডিওটা একটু দেখে থাকেন, আমাকে একটু দু একটা জায়গায় একটু আমাকে হেল্প করেন, সো দ্যাট আমরা একটু দ্রুত আসলে আগাতে পারি আমাদের কোয়েশ্চেন সলিউশনের ক্ষেত্রে। ফার্স্ট অফ অল, আমরা একটা কোম্পানির জন্য যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করি, একটা কোম্পানি যখন তার কোম্পানির জন্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করে, কয়টা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করে কোম্পানি? যদি বলেন আমাকে, কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট স্যার দুইটা কি কি? স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, চারটা। statement of profit or loss and other comprehensive income, এরপর statement of The changes cash flow statement. in equity, আর হচ্ছে statement of Cash cash flow, right? আর 5 জি, নাম্বার স্যার। কি ছিল? Change in Disclosures. equity. হ্যাঁ, আমি লিখে ফেলছি ওগুলা। তার মানে দেখেন, এটা ছিল স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, রাইট? আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেটা আমরা ব্যালেন্স শিট বলে থাকি। দেন স্টেটমেন্ট অফ প্রফিট অর লস, যেটা আমরা ইনকাম স্টেটমেন্ট বলি। স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো অ্যান্ড ডিসক্লোজার নোটস। তার মানে আমরা একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে 5টা স্টেটমেন্ট, মানে 5টা এলিমেন্টস অর 5টা কম্পোনেন্ট নিয়ে আমরা স্টেটমেন্ট প্রিপেয়ার করি। সো আমরা যখন বলি ফুল সেট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ইট কনসিস্ট অফ 5 কম্পোনেন্ট, হ্যাঁ, 5টা কম্পোনেন্ট। স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, যেটা একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল পজিশনকে প্রেজেন্ট করে। ফাইন্যান্সিয়াল পজিশন কি? ওই কোম্পানির অ্যাসেট কত টাকার, ওই কোম্পানির লায়াবিলিটিস কত টাকা, অ্যান্ড ইকুইটি কত টাকা, রাইট? এটাকে আমরা বলি স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। অ্যান্ড স্টেটমেন্ট অফ প্রফিট অর লস থেকে আমরা কি জানি? পারফরম্যান্স, Revenue. পারফরম্যান্স অফ এ বিজনেস। কিভাবে আমরা পারফরম্যান্সটা মেজার করি? ইনকাম অ্যান্ড এক্সপেন্স থেকে। তার মানে কি, বিজনেসটা প্রফিট করছে অর লস করছে। এটা হচ্ছে আমার স্টেটমেন্ট অফ প্রফিট অর লস অ্যান্ড আদার কম্প্রিহেন্সিভ ইনকাম। স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি, দিস ইজ অনলি কনসিস্ট অফ ইকুইটি ফর দ্য বিজনেস। সো ইকুইটির মধ্যে আমার কি কি থাকে আমরা একটু জেনে নিই। শেয়ার ক্যাপিটাল থাকে, শেয়ার প্রিমিয়াম থাকে, রিটেইন আর্নিং, যেটা আমরা একিউমুলেটেড প্রফিটকে বলি রিটেইন আর্নিংস। এগুলো জাস্ট আপনারা আগেই জানেন, আপনাদের সাথে জাস্ট একটু ডিসকাশন করা, দ্যাটস ইট। অ্যান্ড আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো, আসলে যে স্টেটমেন্টটা নিয়ে কথা বলবো, দ্যাট ইজ কল স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো অর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমরা যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী করি, এটাকে আমরা বলি IAS 7। অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমরা দুইভাবে করতে পারি, মানে দুইটা মেথড আছে, একটা হচ্ছে ডিরেক্ট মেথড আর একটা ইনডিরেক্ট মেথড। বাট IAS 7 অনলি অ্যালাউস ইনডিরেক্ট মেথড। তার মানে আমরা যে মেথডটা করতেছি এটা ইনডিরেক্ট মেথড, অ্যান্ড এটি অ্যাপ্লিকেবল ফর আওয়ার রিপোর্টিং পারপাস। ডিরেক্ট মেথডটা আমাদের IAS অ্যালাউ করে না। নাও আমরা তিনটা স্টেটমেন্টেরই একটা সামারি দেখলাম, আমরা পারপাস দেখলাম যে কেন আমরা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন করি। টু আন্ডারস্ট্যান্ড দ্য ফাইন্যান্সিয়াল পজিশন ফর এ বিজনেস। আমরা কেন স্টেটমেন্ট অফ প্রফিট অর লস করি? টু আন্ডারস্ট্যান্ড দেয়ার পারফরমেন্স অফ এ কোম্পানি, ইনকাম কত, এক্সপেন্স কত, এবং এখান থেকে তার প্রফিট না লস হয়েছে। স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি, আমরা তার ইকুইটি পজিশনটা দেখি, তার শেয়ার ক্যাপিটাল, শেয়ার প্রিমিয়াম, রিটেন আর্নিংস, রিভ্যালুয়েশন রিজার্ভের ব্যালেন্সটা কি। অ্যান্ড স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো। নাও ইফ আই আস্ক ইউ, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কেন করি? হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ প্রিপেয়ারিং ক্যাশ ফ্লো স্টেটমেন্ট?
স্যার ক্যাশের স্যার ফ্লোটা বোঝার জন্য। স্যার ক্যাশ ইনফ্লো অ্যান্ড ক্যাশ ক্যাশ আউটফ্লো মেজার করার জন্য ক্যাশ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে। ওকে, ক্যাশ ইনফ্লো অ্যান্ড ক্যাশ আউটফ্লো আউটফ্লো মেজার করার জন্য, রাইট? আর এনিওয়ান? ক্যাশ ইনফ্লো অ্যান্ড আউটফ্লো, এনিওয়ান? আর এনিথিং, কোনো কিছু বলতে পারি, আমরা বলতে চাই? প্লিজ। একটু একটু বলি আমরা। আর আর কারো কোনো পয়েন্ট নাই, না এটাই একমাত্র পয়েন্ট যে একটা বিজনেসের ক্যাশ ইনফ্লো এবং ক্যাশ আউটফ্লো জানাটাই হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মেইন অবজেক্টিভ? স্যার ক্যাশে যে ক্যাশ দিয়ে যে জাতীয় যে কোনো জিনিস লাইক উইথড্র তো ক্যাশ ইনফ্লো আউটফ্লোর মাঝেই পড়ে। হুম 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 মানে উইথড্র এটা আমি ভুল বলছি না, হ্যাঁ উইথড্রটা আউটফ্লো মানে যেটা বললো ক্যাশ ইনফ্লো আউটফ্লো, এটা তো অফকোর্স রাইট, মানে আমি অ্যাবসলিউটলি এটার সাথে অ্যাগ্রিড, মানে এটাতে আমার কোনো ডিসএগ্রিমেন্ট নাই, বাট আমার কথা হচ্ছে আরো অ্যাডিশনাল কোনো পয়েন্ট বলতে পারেন কিনা, মানে বলতে ক্যাশ চাচ্ছেন? স্যার ক্যাশ পজিশনিং জানার জন্য যেন ফিউচারে আমরা লায়াবিলিটি পরিশোধ করতে পারবো কিনা ক্যাশ তখন। অর লিকুইড পজিশন, রাইট? ওকে। আর মানে আমি জাস্ট আপনাদের সাথে একটু কানেক্ট করার জন্য স্যার যা। স্যার বলেন বলেন। স্যার শর্ট টাইম ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর জন্য আর কি। শর্ট টার্ম ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, ওইটা ওই যে ক্যাশ পজিশনের কথার সাথেই চলে আসে। আপনারা মনে হয় অনেকেই তাহলে রেকর্ডিংটা দেখেন নাই আমার। স্যার ওয়ার্কিং ক্যাপিটাল আর হুম, কি হচ্ছে গিয়ে এটা রিলেটেড কিছু একটা ছিল আচ্ছা ভিডিওতে, বাট আমার মানে আচ্ছা, ওকে। তাহলে আমার রিকোয়েস্ট, অ্যাগেন ওই একটাই রিকোয়েস্ট, গত রেকর্ডিংটাও দেখবেন ভালো করে। আমি এখন যে রেকর্ডিংটা করছি সেটাও অনেকটাই সিমিলার প্যাটার্নেরই হবে, কাছাকাছি কথাগুলাই হবে, বাট ম্যাথটার প্র্যাকটিসটা একটু ডিফারেন্স হবে। ওকে, আমি আপনাদের কথার সাথে সম্পূর্ণ একমত। আপনারা যে কথাগুলো বলছেন যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রিপেয়ার করার মেইন অবজেক্টিভ হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড ক্যাশ ইনফ্লো অ্যান্ড ক্যাশ আউটফ্লো। হ্যাঁ, ইট ইজ অ্যাবসলিউটলি রাইট, বাট অ্যাজ পার IS 7 আমরা যখন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রিপেয়ার করি, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রিপেয়ার করার মেইন অবজেক্টিভ হচ্ছে টু to identify or to understand cash inflow and cash outflow from three main activities of a business. একটা বিজনেসের তিনটা মেইন অ্যাক্টিভিটিস থাকে, এই তিনটা মেইন অ্যাক্টিভিটিস থেকে তার ক্যাশ ইনফ্লো এবং আউটফ্লো গুলা জানাটাই হচ্ছে আমার মেইন অবজেক্টিভ, টু আন্ডারস্ট্যান্ড আমার টোটাল ক্যাশ ইনফ্লো কত, টোটাল ক্যাশ আউটফ্লো কত। ওকে, অ্যান্ড এই অ্যাক্টিভিটিস গুলা কি? একটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস, একটা হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, একটা হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এই তিনটা অ্যাক্টিভিটিস থেকে আমার টোটাল ক্যাশ ইনফ্লো কত অ্যান্ড টোটাল ক্যাশ আউটফ্লো কত, এই জানার অবজেক্টিভটাই হচ্ছে আমার প্রিপেয়ার করা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। নট অনলি দিস, এই তিনটা অ্যাক্টিভিটিস থেকে ক্যাশ ফ্লো যেটা আমরা পাই সেটার সাথে আমার বছরের শুরুতে কত টাকার ক্যাশ ব্যালেন্স ছিল সেটা যোগ করলে আমরা এন্ড অফ দ্য ইয়ার, যেটা বললো মালিহা, যে এন্ড অফ দ্য ইয়ার আমাদের টোটাল কত টাকা ক্যাশ আছে টু পে, অর টোটাল কত টাকার ক্যাশ পজিশন আছে আমার কারেন্ট অ্যাসেট অর কারেন্ট লাইবিলিটি গুলোর সেটেলমেন্টের জন্য, মানে যেটা আদিয়া বললো যে ওয়ার্কিং ক্যাপিটালের একটা কথা বলেছিলাম, হ্যাঁ দ্যাট ওয়াজ আ রেলেভেন্ট পয়েন্ট, দ্যাট ইজ দ্য মেন অবজেক্টিভ। তাহলে আমি যদি সামারি করে বলি যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রিপেয়ার করার মেন অবজেক্টিভ, হ্যাঁ আমি আবারও বলছি আপনাদের কথার সাথে আমি একমত যে ক্যাশ ইনফ্লো এবং ক্যাশ আউটফ্লো বোঝা, বাট ক্যাশ ইনফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস বোঝা, ক্যাশ ইনফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস বোঝা, ক্যাশ ইনফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস বোঝা, এই তিনটা হচ্ছে আমার মেন অ্যাক্টিভিটিস, যেখান থেকে আমরা প্রত্যেকটা অ্যাক্টিভিটিস স্পেসিফিক আমরা ক্যাশ ফ্লো গুলো ক্যালকুলেট করব, যে এটা কি আমার ক্যাশ ইনফ্লো না ক্যাশ আউটফ্লো। যদি ক্যাশ ইনফ্লো হয় তাহলে আমরা এটা যোগ করব, আর যদি এটা ক্যাশ আউটফ্লো হয় তাহলে এটা আমরা বিয়োগ করব। দ্যাট ইজ দ্য বেসিক প্রিন্সিপাল অফ প্রিপেয়ারিং ক্যাশ ফ্লো স্টেটমেন্টস। এটা করার পর আমার কোয়েশ্চেনে ক্যাশ ব্যালেন্সের একটা ওপেনিং ব্যালেন্স আমরা পাবো, যেটা আমাদের ব্যালেন্স শিটে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে আমাদের গত বছরের যে ক্যাশ ব্যালেন্সটা সেটাই আমার জন্য এই বছরের ওপেনিং ব্যালেন্স।
আমরা এটা যোগ করব। তার মানে ইটস সিম্পল লাইক একটা রিকনসিলিয়েশন, যে আমার বছরের শুরুতে সে ছিল 100 টাকা, আমার ওভার দ্য ইয়ার ক্যাশ ইনফ্লো ক্যাশ আউটফ্লো মিলে আমার টোটাল ক্যাশ নেট ইনফ্লো মানে ইনক্রিজ পজিটিভ হচ্ছে 20 টাকা। আপনি দেখবেন বছর শেষে 120 টাকা আপনার ব্যালেন্স অ্যাকাউন্টে আছে কিনা। অ্যান্ড এটাই যদি থাকে তার মানে আপনার ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের যে স্টেটমেন্টটা প্রিপেয়ার করেছেন সেটা ঠিক আছে। সো আমি যদি একটু সামারি করি বলি, আপনাদের কথাটার সাথে আমি একমত যে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রিপেয়ার করি টু আইডেন্টিফাই ক্যাশ ইনফ্লো এবং ক্যাশ আউটফ্লো, বাট এই ইনফ্লো আউটফ্লো ফর 3 মেন অ্যাক্টিভিটিস, যেটা আমরা জানি একটা বিজনেসের 3টা মেন অ্যাক্টিভিটিস। একটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস, আরেকটা হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, এন্ড 3 নাম্বার হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এই সবগুলো প্লাস মাইনাস করলে আমরা কিভাবে প্লাস মাইনাস করব, আমরা যখন ক্যাশ ইনফ্লো হবে তখন এটাকে আমরা অ্যাড করব, আর যখন এটা ক্যাশ আউটফ্লো হবে তখন এটাকে আমরা ডিডাক্ট করব, সাবট্রাক্ট করব। এন্ড এই যে আমরা অ্যাড অথবা ডিডাক্ট অর সাবট্রাক্ট করব, এটা বোঝার একটা সিম্পল প্যাটার্ন হচ্ছে আপনাকে আপনার কমন সেন্সটা বুঝতে হবে যে এটা আপনার জন্য ক্যাশ ইনফ্লো না ক্যাশ আউটফ্লো। এবং এটা বোঝার আরেকটা অল্টারনেটিভ হচ্ছে, যদি আপনি খেয়াল করে দেখবেন, যদি আপনি আপনার কোনো একটা ট্রানজেকশনের ডাবল এন্ট্রি করলে দেখবেন যদি ক্যাশ ডেবিট হয় তার মানে ক্যাশ ইনফ্লো, আর যদি ক্যাশ ক্রেডিট হয় তার মানে ওইটা ক্যাশ আউটফ্লো। মানে আপনি দুইভাবেই বুঝতে পারেন, এটা আপনার উপর যে আপনি আপনার কমন প্যাটার্ন থেকে বুঝতে পারেন কিনা। যেমন আমি যদি আপনাকে একটা সিম্পল কথা বলি যে আপনি প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট পারচেস করছেন ক্যাশে, তাহলে এটা আপনার জন্য কি ক্যাশ ইনফ্লো হবে না আউটফ্লো হবে? প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট যদি আপনি পারচেস করেন, আউটফ্লো হবে। স্যার আউটফ্লো স্যার ইনফ্লো আউটফ্লো দুইটাই তো হবে, কারণ আমরা তো ও সরি ওকে, না, আমি ইনফ্লো যদি কেন হবে? ইনফ্লো টাকা আ- আসছে আ- সেটা। আমি যদি প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট পারচেস করি, আমার জন্য কি ক্যাশ ইনফ্লো হওয়ার কোনো সুযোগ আছে? No, sir. নো স্যার অ্যাসেট। মানে আপনি এখন চিন্তা করবেন আপনার ক্যাশ পজিশনটা, মানে এক কথায় বাংলা কথায় ক্যাশ আসছে না ক্যাশ গেছে, মানে আপনার ক্যাশ আসছে আর ক্যাশ পে করতে হয়েছে। তা আপনি যখন অ্যাসেট পারচেস করেন, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট যখন পারচেস করেন, এটা তো অফকোর্স আপনার জন্য ক্যাশ আউটফ্লো, রাইট? তাহলে এটা আপনি কি করবেন? ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আপনি যদি প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট পারচেস করেন, নন কারেন্ট অ্যাসেট পারচেস করেন, তাহলে এটি কি আপনি অ্যাড করবেন না লেস করবেন, মাইনাস করবেন? লেস করবো স্যার। The minus লেস করব। দ্যাট দ্য সিম্পল থিং। আবার একইভাবে আমি যদি আপনাকে এই কোশ্চেনটাও করি যে আপনি যদি প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ডিসপোজ করেন মানে সেল করেন, তখন স্যার ইনফ্লো হবে। অ্যাড করবো স্যার। এটাই হচ্ছে আপনাদের, ইউ গাইজ আর ফ্যান্টাস্টিক, এবং আপনারা এটাই ধরতে পারছেন খুব দ্রুত এটি। এবং এটা আপনি ডাবল এন্ট্রির মাধ্যমেও বুঝতে পারেন। যেমন প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট যখন পারচেস করেন, ডাবল এন্ট্রি করেন, দেখবেন আপনি ডাবল এন্ট্রি কি পাবেন? প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট হওয়া মানে হচ্ছে ক্যাশ আউটফ্লো হয়েছে, ক্যাশ কমে গেছে। আবার আপনি যখন প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ডিসপোজ করছেন মানে হচ্ছে ক্যাশ ডেবিট, আপনি সেল করে টাকা পাইছেন, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ক্রেডিট মানে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট কমে গেছে। দ্যাট ইজ হাউ ইউ উইল থিঙ্ক। এবং একটা জিনিস সবসময় আমরা মাথায় রাখবো যখন আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রিপেয়ার করব, প্লিজ ডু রিমেম্বার দিস সেন্টেন্স, যে এখানে নন ক্যাশ কোনো আইটেমকে আমরা কনসিডার অর আমরা ইনক্লুড করব না, ইনক্লুড করতে পারবো না। যেমন নন ক্যাশ আইটেমগুলোর আপনি যদি ডাবল এন্ট্রি করে দেখেন, দেখবেন কখনোই নন ক্যাশ আইটেমের ডাবল এন্ট্রি করলে মানে জার্নাল করলে ডেবিট অথবা ক্রেডিট কখনোই ক্যাশ অর ডেবিট অর ক্যাশ ক্রেডিট কোনোটাই হবে না। যেমন আমি যদি এক্সাম্পল বলি, ইরিকভারেবল ডেপ্ট ডাবল এন্ট্রি একটু চিন্তা করেন তো, ইরিকভারেবল ডেপ্টের ডাবল এন্ট্রি কি হবে? ইরিকভারেবল ডেপ্ট ডেবিট, রিসিভেবল ক্রেডিট। তাহলে এটার কারণে আমার কোনো ক্যাশ ডেবিট ক্যাশ ক্রেডিট কি হইছে? নো স্যার। No, sir. তারপর ডেপ্রিসিয়েশনের ডাবল এন্ট্রি কি? Depreciation ডেপ্রিসিয়েশন debit, এক্সপেন্স debit, ডেবিট, credit. অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন তাহলে এটা কি আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্টে থাকা উচিত? মানে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে কি এটা ইনক্লুড sir. করা উচিত? No, sir. না। sir. অ্যামortization, নো স্যার। so that is how you will think ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আপনি যখন প্রিপেয়ার করবেন আপনার জন্য খুব সিম্পল প্রিন্সিপাল, খুব বেসিক প্রিন্সিপাল। আপনাকে
ফার্স্টে এইটা আইডেন্টিফাই করতে হবে, ইজ ইট ইউর ক্যাশ ইনফ্লো অর ক্যাশ আউটফ্লো। কিভাবে বুঝবেন? খুব সিম্পল, আপনি ট্রানজেকশনটা একটু চিন্তা করবেন, এটার কারণে কি আপনার বিজনেসে ক্যাশ আসতেছে না ক্যাশ চলে যাচ্ছে। যদি ক্যাশ আসে তাহলে এটা ইনফ্লো, তাহলে এটা আপনি অ্যাড করবেন। আর যদি ক্যাশ চলে যায় তাহলে এটা আউটফ্লো, তাহলে এটা আপনি মাইনাস করবেন। আরেকটা জিনিস চিন্তা করবেন যে নন ক্যাশ কোনো আইটেম আপনি আপনার ক্যাশ ফ্লো স্টেটমেন্টে দেখাতে পারবেন না, মানে ইনক্লুড করতে পারবেন না, সেটা আপনাকে বাদ দিয়ে দিতে হবে, মানে সেটা আপনাকে ক্যান্সেল করে দিতে হবে। সো নন ক্যাশ আইটেম গুলা কি? যেমন প্রভিশন একটা নন ক্যাশ আইটেম, ইরিকভারেবল ডেট একটা নন ক্যাশ আইটেম, অ্যামোর্টাইজেশন একটা নন ক্যাশ আইটেম, ডেপ্রিসিয়েশন একটা নন ক্যাশ আইটেম। এগুলা হচ্ছে আমার নন ক্যাশ আইটেম, যেটাকে আমরা আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে এক্সক্লুড করে দিব, মানে ক্যান্সেল করে দিব, রিভার্স করে দিব। সো ওইটা আমরা আসতেছি, বাট বেসিক প্রিন্সিপালটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। আরেকটু যদি আপনাদেরকে আমি জিজ্ঞেস করি যে আরেকটু বেসিক জিনিস যদি যদি মাথায় রাখেন, আমি যদি ব্যাংক থেকে একটু ভালো করে খেয়াল করবেন কথাটা, আমি যদি ব্যাংক থেকে লোন নেই, মানে আমি ব্যাংক থেকে বড় করলাম, লোন নিলাম, এটা আমার জন্য ক্যাশ ইনফ্লো না আউটফ্লো? ইনফ্লো। এবার ক্যাশ ইনফ্লো। ঠিক না? বাট আপনারা দেখেন, আপনাদের কিন্তু একটু মাথায় কাজ করতে পারে লাইবিলিটি বেড়ে যাচ্ছে কিনা, বাট তাহলে এটা তো সমস্যা। আপনাকে ওই সমস্যাটা চিন্তা করতে হবে না, আপনাকে শুধু এটা চিন্তা করতে হবে, আপনি লোন নিছেন মানে টাকা পাইছেন, তাহলে এটা আপনার জন্য ইনফ্লো, এটা আপনাকে অ্যাড করতে হবে, রাইট? ক্যাশ ইনফ্লো ক্যাশ ফ্লো স্টেটমেন্টে অ্যাড করতে হবে। একই কোশ্চেন আমি যদি আপনাকে বলি যে আপনি আপনার ব্যাংক লোন রিপে করে দিছেন, মানে আপনি আপনার ব্যাংক লোনটা পে করে দিছেন। আউটফ্লো হবে। আউটফ্লো। Outflow, sir. অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি, এইভাবেই চিন্তা করা। ইনকাম ট্যাক্স আপনি পে করে দিছেন, ইনফ্লো না আউটফ্লো? আউটফ্লো। Outflow. Outflow. ডিভিডেন্ড পেমেন্ট করছেন, ডিভিডেন্ড পেইড, ইনফ্লো আর আউটফ্লো? আউটফ্লো। Outflow. বাট ডিভিডেন্ড রিসিভড করছেন? Inflow, sir. Cash inflow. ইয়াস, অ্যাবসলিউটলি। ইন্টারেস্ট পে করছেন, ইনফ্লো আর আউটফ্লো? Outflow, sir. ইন্টারেস্ট রিসিভড করছেন? ইনফ্লো। Inflow. That is how you will think. Very good, very well done. Now, the last point before starting from my side. আপনি কোম্পানির শেয়ার বিক্রি করছেন, মানে শেয়ার ইস্যু করছেন, শেয়ার ইনফ্লো হবে স্যার। ইস্যু করছেন, Inflow. ইনফ্লো স্যার। ইনফ্লো, কারণ আপনি শেয়ার বিক্রি করলে, শেয়ার ইস্যু করলে টাকা পান, তাহলে এটা আপনার জন্য ক্যাশ ইনফ্লো। বাট আপনি যদি কোনো কোম্পানি শেয়ারে ইনভেস্ট করেন, মানে অন্য কোম্পানিতে যদি শেয়ার কিনেন, পারচেস করেন, আউটফ্লো হবে স্যার। Outflow, sir. Outflow, sir. দ্যাট ইজ, ইউ নিড টু থিঙ্ক, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে আপনার জন্য এটা ক্যাশ ইনফ্লো অর আউটফ্লো, এটি জাস্ট আপনার ক্যাশ ফ্লো Sir. স্টেটমেন্টের মেইন ম্যাজিক, আর কিচ্ছু না। Sir, share issue করলে কি inflow হবে? হ্যাঁ, আমি শেয়ার ইস্যু করলে কি পাই? শেয়ার হোল্ডারদের থেকে টাকা পাই না? স্যার যদি শেয়ার বিক্রি না হয় আমার, মানে বিক্রি বলতে হ্যাঁ, মানে শেয়ার যদি সেল না হয়, মানে মানে শেয়ার সেল না হইলে তো আমি শেয়ার ইস্যু বলতেই পারতেছি না। আমি তো শেয়ার ইস্যু করা মানে কি, আমি শেয়ারটা সেল করে দিচ্ছি। মানে আপনি যেটা বলতেছেন, যদি ও। মানে শেয়ার বিক্রি না হয় তার মানে তো আমি শেয়ার ইস্যুই করি নাই। মানে আমি যখন বলতেছি শেয়ার ক্যাপিটাল, মানে এই শেয়ার অলরেডি বিক্রি হয়ে গেছে বলেই তো এটাকে আমরা শেয়ার ক্যাপিটাল বলতেছি, শেয়ার ইস্যুড বলতেছি। ওকে স্যার। হ্যাঁ, নট মিন যে বিক্রি হয় নাই ওটাকে আমি বলতেছি শেয়ার ইস্যুড। ওকে, মোটামুটি আমরা অনেক 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 বেসিক জায়গা থেকে ক্লিয়ার, এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা অনেকটুকু পয়েন্ট খুব সুন্দর করে বলছেন। তাহলে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রিপেয়ার করার জন্য এই বেসিক কথাগুলো আমরা মাথায় রাখবো। এখন আমরা একটু চেষ্টা করব যে আমাদের এক্সামে যে ফরম্যাটটা থাকবে সেই ফরম্যাট অনুযায়ী আমাদের এই তিনটা অ্যাক্টিভিটিস থেকে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রিপেয়ার কিভাবে করব, সো সেই ফরম্যাটটা কিভাবে আমরা ফলো করব, এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা আমরা প্রিপেয়ার করার টেকনিকটা কিভাবে অ্যাপ্লাই করব আমাদের এক্সামে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রিপেয়ার করার জন্য আপনাকে স্টেটমেন্ট অফ প্রফিট অর লস, দেখেন কোয়েশ্চেনে, সরি আমরা অ্যান্সারে চলে আসছি, স্টেটমেন্ট অফ প্রফিট অর লস অ্যান্ড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, এটা এক্সামে দেওয়া থাকবে। এই যে ঠিক এইভাবে আপনাদের এক্সামে স্টেটমেন্ট অফ প্রফিট অর লসটা দেওয়া থাকবে অ্যান্ড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনটা দেওয়া থাকবে। হোয়াট ইউ জাস্ট নিড টু ডু, এখান থেকে আপনাকে জাস্ট ক্যালকুলেশনটা করে দেখতে হবে যে আপনার জন্য কতটুকু ক্যাশ ইনফ্লো, কতটুকু ক্যাশ আউটফ্লো, দ্যাটস ইট, আর কিচ্ছু না। এবং এটি আপনারা
ঠিক এই প্যাটার্নটা ফলো করে করবেন যে আমরা যখন আমাদের স্টেটমেন্ট অফ প্রফিট অর লস, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের মাধ্যমে যখন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রিপেয়ার করি, অ্যান্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন রিয়েল লাইফে আমরা একই রকম ভাবে করি। আমরাও যখন কোনো কোম্পানির ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রিপেয়ার করি, আমরা আগে প্রফিট অর লস এবং ব্যালেন্স শিটটা প্রিপেয়ার করে নিই, কেননা ওইটা আমাদেরকে আগে মিলাইতে হয়। অ্যান্ড আপনাদের এক্সামে এই দুইটা দেওয়াই থাকবে, জাস্ট এখান থেকে আপনি ক্যাশ ফ্লোটা প্রিপেয়ার করবেন। অ্যান্ড ক্যাশ ফ্লোটা জাস্ট আপনাকে ওই কনসেপ্টটা মাথায় রেখে প্রিপেয়ার করতে হবে, ক্যাশ ইনফ্লো অর ক্যাশ আউটফ্লো। নাও আমরা স্টার্ট করি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রিপেয়ার করার জন্য। আমরা তিনটা অ্যাক্টিভিটিসের নেট ক্যাশ ফ্লো গুলো বের করব। নেট ক্যাশ ফ্লো বলতে ক্যাশ ইনফ্লো অ্যান্ড ক্যাশ আউটফ্লো। অ্যাক্টিভিটি নাম্বার 1, অপারেটিং অ্যাক্টিভিটিস। একটু যদি আপনারা আমাকে হেল্প করেন, হোয়াট ডু ইউ মিন বাই অপারেটিং অ্যাক্টিভিটিস? মানে অপারেটিং অ্যাক্টিভিটিস বলতে আপনি কি বুঝেন, মানে আপনাদের কি বিজনেস ধারণা? মেইনটেইন করার জন্য Company- যেসব খরচ করতে হয় আমাকে সেগুলো। হ্যাঁ, বিজনেসের ডে টু ডে অপারেশন রান করতে আমার যে খরচগুলো করতে হয়, রাইট, এটাকে আমরা বলছি অপারেটিং অ্যাক্টিভিটিস। যেমন আমার সে ইনভেন্টরি পারচেস করার জন্য যে খরচটা করতে হয়, রিসিভেবল মানে আমার কাস্টমারকে সেল করা, দেন আমার পেয়েবলকে পে করা, এই যে আমার ডে টু ডে, যেমন ট্যাক্স পে করা, এই যে আমার ডে টু ডে ইন্টারেস্ট পে করা, আমার ডে টু ডে অপারেশন রান করার জন্য আমরা যেই পেমেন্ট গুলো করে থাকি আর যে ক্যাশ গুলো আমরা রিসিভ করে থাকি, সেটাকে আমরা বলছি অপারেটিং অ্যাক্টিভিটিস। সো ইটস নট দ্য ম্যান্ডেটরি, মানে আপনাদের এটা এক্সপ্লেন করতে হবে ব্যাপারটা তা না, জাস্ট বোঝাটা ইম্পর্টেন্ট। তাহলে অপারেটিং অ্যাক্টিভিটিসে আমার ইউজুয়ালি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রিপেয়ার করার সময় কি কি টাইপের ক্যাশ ফ্লো আইটেম আসতে পারে, যেমন আপনাকে ফার্স্টেই মাথায় রাখতে হবে যে অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, এটা শুরু করতে হবে প্রফিট বিফোর ট্যাক্স থেকে। তাহলে আমরা শুরু করবো এটা কোত্থেকে? প্রফিট বিফোর ট্যাক্স। তাহলে প্রফিট বিফোর ট্যাক্স আমি কোত্থেকে পাবো? এই যে আপনি খেয়াল করে দেখেন আপনার স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে প্রফিট বিফোর ট্যাক্স দেওয়া আছে। তাহলে প্রফিট বিফোর ট্যাক্স কত টাকা দেওয়া আছে? 18,000 18,000। এটা 18,000, বাট এটার সাথে কিন্তু আরো তিনটা জিরো কমন আছে, সো আমরা 18,000 বললেও এটা আমার জন্য কারেক্ট, কেননা আমি অলরেডি এখানে 30 মানে 1000 কমন নিয়ে করছি। আপনারা এক্সামেও একইভাবেই করবেন। তাহলে 18,000 হচ্ছে আমার প্রফিট বিফোর ট্যাক্স। নাও আমি যদি আপনাকে এখানে জিজ্ঞেস করি, এই যে আমি যে প্রফিট ক্যালকুলেট করেছি, ইজ ইট মাই ক্যাশ প্রফিট? মানে এটা কি আমার ক্যাশ প্রফিট? মানে ক্যাশ প্রফিট বলতে এটাই কি আমার জন্য ক্যাশ অ্যামাউন্ট, যে টাকাটা হচ্ছে আমি বলতেছি যে এইটাই আমার জন্য ক্যাশ আছে? মানে আমি জাস্ট বোঝানোর জন্য আপনাকে একটু ক্লিয়ার করি যে আমি যখন স্টেটমেন্ট অফ প্রফিট অর লস প্রিপেয়ার করি, তখন কি আমি ক্যাশ বেসিসে করি না অ্যাক্রুয়ালস বেসিসে করি? accrual basis Accrual basis. ইয়েস, অ্যাক্রুয়ালস বেসিসে করি। হোয়াট ডাজ মিন অ্যাক্রুয়ালস বেসিস? মানে অ্যাক্রুয়ালস বেসিস মানে কি, আর অ্যাক্রুয়ালস কনসেপ্ট মানে কি? এখানে বাকি লেনদেনগুলো এটাই ফাইনাল ক্যাশ ক্যাশ না আমার। ক্যাশ Okay. পাইছি কিনা সেটা মানে দেখে না। পারফেক্ট। আমরা আমাদের অ্যাক্রুয়ালস বেসিসে, কারণ আমরা জানি আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দুইটা বেসিসে প্রিপেয়ার করা যায়। একটা হচ্ছে ক্যাশ বেসিস। ক্যাশ বেসিস মানে কি, যে আমার ক্যাশ কত টাকা আসছে, ক্যাশ কত টাকা গেছে, আমি শুধু সেটাই কনসিডার করব, রাইট? বাট আমরা যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করেছি, আমরা জানি আমরা এই কনসেপ্টে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করি না, কেননা IFRS আমাকে অলওয়েজ অ্যাক্রুয়ালস বেসিসে প্রফিট অর লস ব্যালেন্স শিট প্রিপেয়ার করতে বলে। তাহলে এই যে আমি বলতেছি অ্যাক্রুয়ালস বেসিস, ইট মিনস আমার এক্সপেন্সটা যখন হয়েছে, ইনকামটা যখন হয়েছে, আমি তখনই সেটা রেকর্ড করছি। ডাজেন্ট মিন আমি টাকাটা পাইছি কিনা। যেমন আমি যদি বলি যে এই যে $18,000, ইট ডাজেন্ট মিন যে $18,000 আমার হচ্ছে প্রফিট হয়েছে, মানে ব্যাংকে আছে টাকাটা, অর আমার $18,000 ইকুইভ্যালেন্ট ক্যাশ আছে। ইটস নট লাইক দ্যাট পয়েন্ট। ইভেন রেভিনিউ বলতেছি 94,800, ইট ডাজেন্ট মিন এই রেভিনিউ পুরোটাই ক্যাশ রেভিনিউ। এটার মধ্যে ক্যাশ ক্রেডিট দুইটাই থাকতে পারে, রাইট? তার মানে এইটা আমার ইকুইভ্যালেন্ট প্রফিট অ্যান্ড ক্যাশ সেম না। এবং আমরা যখন ক্যাশ নিয়ে কথা বলবো, তার মানে এখন আমাকে দেখতে হবে যে এই 18,000 এর মধ্যে, ভালো করে খেয়াল করবেন, 18,000 এর মধ্যে কি থাকতে পারে? আমার নন ক্যাশ আইটেম থাকতে পারে না? ইয়েস স্যার। ওকে, তাহলে এই 18,000 এর মধ্যে যদি নন ক্যাশ আইটেম থাকে, তাহলে আমি অলরেডি কি করছি, এই 18,000 অ্যামাউন্ট আসার জন্য আমি আমার নন ক্যাশ আইটেমটা অলরেডি অ্যাডজাস্ট করে আসি। মানে নন ক্যাশ আইটেম কি দুই রকমের হইতে পারে। নন ক্যাশ আইটেম আইদার এটা নন ক্যাশ এক্সপেন্স অর নন ক্যাশ ইনকাম। তাহলে নন ক্যাশ এক্সপেন্স গুলো আমরা কি করে আসি, এখানে
প্রফিট বিফোর ট্যাক্স ক্যালকুলেট করার জন্য আমরা বাদ দিয়ে আসছি, Yes, sir. এগ্রিড? Yes, Yes, sir. sir. ওকে, তাহলে আমি যেটুকু বাদ দিয়ে আসছি আমার ক্যাশ প্রফিট এখন বের করার জন্য, মানে ক্যাশ ফ্লোটা বের করার জন্য এখন আমাকে কি করতে হবে? যেটা আমরা বাদ দিয়ে আসছি সেটাকে আমরা এখন কি করব? Add করবো, sir. প্লাস করে দিব। ভেরি গুড। তার মানে এখানে আমার কনসেপ্টটা খুব সিম্পল। আমি আমার এই যে 18,000 যে প্রফিটটা ক্যালকুলেট করেছি, এখানে আমার দুই রকমের আইটেম থাকতে পারে। একটা হচ্ছে আমার নন ক্যাশ, যেটা নিয়ে আমরা কথা বলছি, যে নন ক্যাশ, এটা আমার নন ক্যাশ এক্সপেন্সও হতে পারে, নন ক্যাশ ইনকামও হতে পারে। যদি এটা নন ক্যাশ এক্সপেন্স হয় তাহলে আমরা কি করেছি, নন ক্যাশ এক্সপেন্সটা এটা অলরেডি আমরা বাদ দিয়ে আসছি টু ক্যালকুলেট প্রফিট বিফোর ট্যাক্স, তাহলে সেটা আমরা এখন কি করব? অ্যাড ব্যাক করব। আবার একই রকম ভাবে যদি কোনো নন ক্যাশ ইনকাম আমরা যদি অ্যাড করে আসি, যেমন এই যে প্রফিট অন ডিসপোজাল, তাহলে আমরা এখন এটা কি করব? এটা আমরা এখন বাদ দিব, আমরা এখন মাইনাস করব। দ্যাট ইজ হাউ উই উইল থিঙ্ক, উই উইল প্রিপেয়ার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তাহলে আমরা ফার্স্টে এইটা চিন্তা করব, আমার এই প্রফিট বিফোর ট্যাক্স এর মধ্যে কি কি আমার নন ক্যাশ আছে, কি কি আমার নন ক্যাশ এক্সপেন্স আছে, নন ক্যাশ ইনকাম আছে। এন্ড দেন আমি চিন্তা করব, যেহেতু আমরা অপারেটিং অ্যাক্টিভিটিস এর ক্যাশ ফ্লো করতেছি, যেহেতু আমরা অপারেটিং ক্যাশ ফ্লো ক্যালকুলেট করছি, দেন আমরা চিন্তা করব যে এখানে কোনো নন অপারেটিং ক্যাশ ফ্লো আছে কিনা। যেমন আপনি যদি দেখেন এই যে প্রফিট অন সেল, এটা কিন্তু অপারেটিং অ্যাক্টিভিটিস না, মানে আমি যে আমার অ্যাসেট সেল করে যে প্রফিট করলাম এটা কিন্তু আমার অপারেটিং অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ে না, কারণ আমার অপারেশনস এটা না যে আমি আমার প্রপার্টি সেল করব ডে টু ডে, বাট এটা কিন্তু আমার অলরেডি আমার এই প্রফিট বিফোর ট্যাক্স এর মধ্যে ইনক্লুড হয়ে আছে। তাহলে আমাকে এখন কি করতে হবে? এটাকে আমার এখন বাদ দিতে হবে, যেহেতু আমি এটা অ্যাড করে ফেলছি, এখন এটাকে আমি এক্সক্লুড করে দেব। সো দিস ইজ হাউ ইউ উইল থিঙ্ক, দিস ইজ হাউ দ্য ক্যাশ ফ্লো স্টেটমেন্ট উইল অ্যাকচুয়ালি ফিগার আউট। সো আমরা আমাদের প্রফিট, ফার্স্ট পয়েন্ট, আমরা আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট স্টার্ট করব প্রফিট বিফোর ট্যাক্স থেকে। দেন প্রফিট বিফোর ট্যাক্স থেকে আমরা দুইটা অ্যাডজাস্টমেন্ট করব, একটা হচ্ছে নন ক্যাশ অ্যাডজাস্টমেন্ট। নন ক্যাশ অ্যাডজাস্টমেন্টটা আমরা কিভাবে করব? যেগুলা নন ক্যাশ এক্সপেন্স সেটা আমরা অ্যাড করব, কারণ আমরা আগে এটা বাদ দিয়ে আসছি। যেগুলো আমার নন ক্যাশ ইনকাম সেটা আমরা এখন বাদ দিব, কেননা আগে আমরা অ্যাড করে আসছি। একই রকম ভাবে নন অপারেটিং আইটেম, যেই নন অপারেটিং এক্সপেন্স যেটা আমরা বাদ দিয়ে আসছি সেটা আমরা এখন অ্যাড ব্যাক করব, যেটা আমরা অ্যাড করে আসছি যেমন প্রফিট, সেটাকে আমরা এখন লেস করে দিব, মানে বাদ দিয়ে দিব। সো দিস ইজ হাউ ইউ উইল স্টার্ট ইউর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, দিস ইজ হাউ ইউ উইল প্রিপেয়ার ইউর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বেসড অন দ্য IS7 লাইক অপারেটিং অ্যাক্টিভিটিস ইনডিরেক্ট মেথডে। তাহলে আমরা সব থেকে বেস্ট হয় যদি আমরা সাথে সাথে করে ফেলি, যদি আমরা সাথে সাথে করে ফেলি যে আমাদের এখানে আমাদের এক্সেলে যদি এই জিনিসটা আমরা দেখাই ফেলি, আমরা এখন করতেছি সম্ভবত স্পার্ক লাইট, রাইট? ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তাহলে আমরা আমাদের রিকোয়ারমেন্ট থেকে যদি আসি যে আমাকে আসলে কি স্পার্ক লার, সরি 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 ওকে। তো আমরা রিকোয়ারমেন্ট থেকে যদি আসি, মানে আমরা জাস্ট ফরম্যাটের সাথে সাথে একবারে যদি প্র্যাকটিসটাও করে ফেলি তাহলে আমাদের আসলে বুঝতে ইজি হয়, কারণ এটা আবার রিপিটেড জিনিস হয়ে যায়। এবং অলরেডি যেহেতু আপনারা কিছুটা আইডিয়া দিলেন আমাকে খুব সুন্দরভাবে, সো আমি ধরেই নিচ্ছি যে আপনারা অলরেডি অনেকটুকু জেনেই আসছেন। সো আমরা স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো করব। এটা একটা টাইটেল আপনারা দিবেন যে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, আমরা ইউজিং ইনডিরেক্ট মেথড, এত কিছু লিখবো না। ফর, হ্যাঁ, ফর স্পার্কলার কোম্পানি ফর দ্য ইয়ার এন্ডেড 30 সেপ্টেম্বর 2009, এই হচ্ছে আমার টাইটেল। তাহলে আমরা এখানে শুরু করলাম আমাদের টাইটেল দিয়ে। দেন আমরা বললাম এখানে আমার একটা পার্টিকুলার্স থাকবে, কারণ পার্টিকুলার্স এর মধ্যে আমি আসলে আমার অ্যামাউন্টের পয়েন্টটা এখানে আনবো না, বাট অ্যামাউন্টটা আমি যেহেতু 3টা জিরো কমন নিয়ে করব, আমরা এভাবে 2টা কলাম আমাদের অ্যামাউন্টের জন্য ডেডিকেটেড রাখতে পারি, যেখানে আমরা অ্যামাউন্ট গুলো দেখাবো। ওকে, তাহলে আমরা আমাদের ফার্স্ট
অ্যাক্টিভিটিস কি? ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, যেটা নিয়ে আমরা এখন কথা বলার ট্রাই করছিলাম। তাহলে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস আমরা শুরু করব কি দিয়ে? প্রফিট Profit before বিফোর Profit before tax. ট্যাক্স। তাহলে প্রফিট বিফোর ট্যাক্স কত আছে কোশ্চেনে, আমি যদি ভুল না করে থাকি? 18,000. 18,000, sir. ওকে, আমরা একবারে অনেকগুলা কলাম সিলেক্ট করে রাখি এবং এটাকে স্ট্যান্ডার্ড ডলার সাইন দিয়ে রাখি, তাহলে আমাদের অটোমেটিক্যালি সবগুলো ডলার থাকবে 18,000। দেখেন এখানে অটোই ডলার সাইন হয়ে গেছে, এটা আর বারবার আমাকে চেঞ্জ করতে হবে না। এই 18,000 তো প্রফিট বিফোর ট্যাক্স, বাট এইটার সাথে আমাকে এখন অ্যাডজাস্ট করতে হবে অ্যাডজাস্টমেন্ট গুলো কি, যেটা আমার নন ক্যাশ এবং নন অপারেটিং। তাহলে আমি নন ক্যাশ এবং নন অপারেটিং যদি দেখি, আমি একদম নিচে থেকেই যাই, একটা সব থেকে বেস্ট অ্যাপ্রোচ, মানে আমার প্রফিট বিফোর ট্যাক্সের ইমিডিয়েট আইটেম থেকেই যাই। আমরা নোটটা একটু পড়লাম, পড়লে হয়তো বা কিছুটা আইডিয়া পাবো আমরা। আমরা এই যে এখানে ইন্টারেস্ট পেয়েবল, ভালো করে বুঝেন কথাটা, ইন্টারেস্ট পেয়েবল, আমি কি এই টাকাটা পে করে, মানে আমি অলরেডি কি ক্যাশ পে করে দিছি, না এটা আমি চার্জ করছি এই বছরে এক্সপেন্স হিসাবে? Charge courses. Charge courses, sir. তাহলে আমাকে কি করতে হবে, যেহেতু আমি এটা বাদ দিছি, আমাকে আগে Add এটা করতে হবে। অ্যাড করতে হবে, রাইট? কারণ আমি এখনো এই টাকাটা জানি না যে এইটাই আমি পে করছি কিনা, এমনও হইতে পারে আমি এর কম বেশি পে করতে পারি, সেটা আমরা পরে ক্যালকুলেট করে দেখবো যে আসলে এটা কিভাবে ক্যালকুলেট করতে হয়, সেটা আমরা জানি এবং আমরা জানবো ইনশাল্লাহ, সমস্যা নেই। এরপর প্রফিট অন ডিসপোজাল অফ প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, এটা কি আমার অপারেটিং অ্যাক্টিভিটিস? No, sir. No, sir. এটাকে আমরা কি করে আসি, অ্যাড No, করে sir. আসছি। Sir, এখন Add less courses. করতে Add অ্যাড courses. করে এখন স্যার এখন less লেস করে করবো। দিব। ইয়াস, অ্যাবসলিউটলি পারফেক্ট। এখন এটাকে আমরা লেস করে দিব, যদি আমি ভুল না করে থাকি তাহলে এটা হচ্ছে 500, রাইট? Yes, sir. ওকে, এটা তো আমরা লেস করব, তার মানে আমরা মাইনাস দিয়ে দিব। বাট আমি আরেকটু কনফিউশন আপনাদেরকে ক্লিয়ার করে দিই। আপনারা যদি এরকমও করেন যে এখানে ধরেন লেস লিখছেন, এটাতে যদি আপনার ব্র্যাকেট অথবা মাইনাস ইউজ নাও করেন, আমি তাও মার্ক দিব, যদি আপনি লেস করে থাকেন অ্যাকচুয়ালি, মানে তাহলে এখানে ওই টেনশনের কারণ নাই যে স্যার আমি তো লেস লিখছি, আমি কি আবার ব্র্যাকেট দিব আর মাইনাস দিব? হ্যাঁ দিতে পারেন, যদি নাও ভুলে দেন দেওয়াটা বেটার, এবং এটি আমরা অ্যাপ্রিসিয়েট করি যে আপনি দিবেন। বাট কোনো কারণে যদি আপনি না দেন বলে, তাও আপনি এটার জন্য মার্ক পাবেন, এটা ভয়ের কোনো কারণ নেই, কারণ আপনি অলরেডি মেনশন করেছেন যে এটা লেস করছেন আপনি, অ্যান্ড অ্যাকচুয়ালি যদি আপনি লেস করে থাকেন। ওকে, আমার নন ক্যাশ অ্যাডজাস্টমেন্ট আর নন অপারেটিং অ্যাডজাস্টমেন্টের মধ্যে আমি এখনো জানি না যে আসলে এই দুইটার মধ্যে কতটুকু আমার নন ক্যাশ আর নন অপারেটিং। আমি একটু নোট থেকে পড়ে আসি যে আমার নোটের মধ্যে এই ব্যাপারে কিছু বলা আছে কিনা, ডেপ্রিসিয়েশন রিলেটেড, তাহলে হয়তো বা আমরা বুঝতে পারবো যে এখানে আসলে কোনো প্রকার কোনো ইস্যুস ছিল কিনা। একটু আপনার 3টা নোট এখানে আছে, আমরা একটা গ্লান্স একটু পড়ে ফেলি, তাহলে আমাদের জন্য হয়তো বা একটা আইডিয়া পেতে হেল্প করবে। The following information is relevant to the financial statements of Sparkler Company during the year ended 30 September 2009. The Sparkler Company disposed of some items of plant and equipment, sale proceeds 2 million. এই যে আপনি কিন্তু একটা লাইন অলরেডি পেয়ে গেছেন, সেল করে কত টাকা পাইছেন? 2 lakh 2 টাকা। million. 2 মিলিয়ন, মানে 2000 লিখবেন আপনি, বাট এই যে 2 মিলিয়ন এটা আপনার জন্য ক্যাশ ইনফ্লো আর ক্যাশ আউটফ্লো? Inflow, sir. ইনফ্লো। বাট নেক্সট কোয়েশ্চেন, এটা কি অপারেটিং অ্যাক্টিভিটিসে আসবে কি মনে হচ্ছে? No, sir. কারণ আপনার অ্যাসেট সেল করা কি আপনার অপারেশনের পার্ট, মানে আপনি ডে টু ডে অ্যাসেট সেল করবেন, এটা কি আপনার অপারেশন? No, sir. No, sir. না, তাহলে এটা আমরা পরে ডিসকাশন করি। দ্য ক্যারিং অ্যামাউন্ট অফ আইটেমস 1.5 মিলিয়ন, রাইট? Yes, sir. মানে Yes, 15 লাখ যেটাকে আমরা বলি। এখন একটু ভালো করে খেয়াল করে দেখেন, আপনি এখানে খেয়াল করলেন যে আপনার জন্য একটা অ্যাসেট ছিল, যেই অ্যাসেটটার ক্যারিং ভ্যালু ছিল হচ্ছে 15 মিলিয়ন, মানে 1.5 মিলিয়ন, অ্যান্ড এটাকে আপনি সেল করছেন 2 মিলিয়নে। তাহলে এখানে একটা ছোট্ট গেইন লসের ব্যাপার আছে নাকি নাই? Ask, আচ্ছা, sir. স্যার। আচ্ছা স্যার, 5,000 million. দেখেন তো গেইন কত, $5,000. মানে 500,000 if I'm not wrong.
একটু জাস্ট নিজেরা ক্যালকুলেট করে দেখেন। তাহলে এই যে এখানে 500,000 আসছে, এই যে 500,000 যে আপনি মাত্র কনসিডার করলেন, কিভাবে আসছে বুঝতে পারছেন কথাটা? জি স্যার। That is how it came, that is how it actually thinks, or that is how actually it considered. Okay, এরপর আসেন যে এরপরের পয়েন্টটা আপনাকে কি বলছে, মানে পরের লাইনটাতে আসলে আর কি ছিল। আমরা 1 নম্বর নোট পড়ে মোটামুটি বুঝলাম যে আসলে কি হবে। Sparkler Company purchased property, plant and equipment at cost 21 million. In addition, land and buildings were revalued during the year. তার মানে এখানে আপনার পয়েন্টটা খেয়াল করেন যে ওর একটা অ্যাসেট এখানে পারচেস করছে এই বছরে, ওকে, বাট এই বছরে তার অ্যাসেটের রিভ্যালুয়েশনটাও হয়েছে, মানে অ্যাসেটটা তার জন্য রিভ্যালুয়েশনও করা হয়েছে। বাট আপনি একটু ভালো করে দেখেন যে এখানে তার কত টাকা ডেপ্রিসিয়েশন চার্জ করছে অথবা কত টাকা ডেপ্রিসিয়েশন হয়েছে, এটা কিন্তু আপনাকে সরাসরি দেয় নাই, দিছে কি? নো স্যার। ওকে, তার মানে আপনাকে এটা একটু ক্যালকুলেট করে নিতে হবে যে ডেপ্রিসিয়েশন ওভার দ্য ইয়ার কত টাকা চার্জ করা হয়েছে। ওকে, এখন হ্যাঁ বলেন। স্যার এই ক্যালকুলেশন যে আমরা করব এগুলো কি দেখাতে হবে? এই ওয়ার্কিংটা দেখাতে হবে, হ্যাঁ ওয়ার্কিংটা দেখাতে হবে। এখন আমরা 3 নাম্বার নোট পড়ি। 3 নাম্বার নোটে আসলে এটার সাথে রিলেভেন্ট না, বাট এটা ট্যাক্স পেইড এর সাথে, বাট একবারে নোটটা পড়ে ফেলি। Sparkler Company estimated that the income tax liability arising on profit for the year was 3.5 million, মানে এই বছরে তার ইনকাম ট্যাক্স চার্জ হবে 3.5 মিলিয়ন। যদি আপনারা প্রফিট অর লসে যান দেখবেন প্রফিট অর লসে ট্যাক্স হিসেবে ওর 3.5 মিলিয়ন মানে 3,500ই বাদ দিয়েছে। ওকে, সো এটাই হচ্ছে আমার এই এস্টিমেশনটা। নাও আমরা মোটামুটি ভাবে এখান থেকে দেখলাম যে আমাদের অটোমেটিক্যালি কিভাবে ক্যালকুলেশন গুলোর কনসিডারেশন করতে হবে। আমরা ডেপ্রিসিয়েশনটা ক্যালকুলেট করব, আমরা একটু সামনের দিকে আগাই, মানে আমরা একটু পরের দিকে যাই, যে আমাদের মোটামুটি ভাবে যা যা ছিল সেটা আমরা কনসিডারেশন নিলাম। সেকেন্ড পার্ট আন্ডার অপারেটিং অ্যাক্টিভিটিস, সেটা হচ্ছে যে আমরা আমাদের এই যে অপারেশনস থেকে যে ক্যাশ ফ্লোটা হবে, মানে অপারেশনস বলতে আমরা বুঝাচ্ছি আমার ডে টু ডে অপারেশন, যেমন আমার ইনভেন্টরি পারচেস করা, আমার রিসিভেবলের থেকে টাকা কালেক্ট করা, পেয়েবলকে পেমেন্ট করা, এই যে জিনিসগুলো আছে এখান থেকে আমার যত টাকা পেমেন্ট হবে আর যত টাকা রিসিভড হবে, এইটাকেই আমরা বলি আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিস এর, মানে অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে ক্যাশ ফ্লো। এন্ড আমরা এটাকে অনেক সময় ওয়ার্কিং ক্যাপিটাল মুভমেন্ট, যেটা দিয়া ফার্স্টের দিকে বলা ট্রাই করতেছিল। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল বলতে আমরা যেটা বুঝি, এটা আপনাদের জন্য যদিও এখানে এক্সপ্লেন করতে হবে ব্যাপারটা তা না, জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং। ওয়ার্কিং ক্যাপিটাল ইট মিনস আপনার ডে টু ডে অপারেশনস রান করতে যেই ক্যাপিটালটা দরকার, মানে হচ্ছে ইট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কারেন্ট অ্যাসেটস এন্ড কারেন্ট লাইবিলিটিস। আপনি খেয়াল করে দেখবেন এখানে ইনভেন্টরি, রিসিভেবল, পেয়েবল, এগুলা কিন্তু সবই আপনার কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটির পার্ট, এবং এই প্রত্যেকটা জিনিস আপনাদের স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে দেওয়া থাকবে। স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে আপনি কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটি সেকশন এটা পাবেন। এখান থেকে আমি যদি আপনাদেরকে জাস্ট সিম্পল ভাবে কোশ্চেনটা করি, আপনারা একটু জাস্ট আমাকে অ্যান্সারটা দিয়েন যে এই জায়গাটা আপনি খেয়াল করেন, আমার ইনভেন্টরি লাস্ট ইয়ারে ছিল 36,000, এই বছরে হয়ে গেল 30,750। ইনভেন্টরি কমে গেছে, রাইট? একইভাবে Yes, sir. রিসিভেবলও কমে গেছে। রিসিভেবল আপনি দেখেন লাস্ট ইয়ারে ছিল 45,000, এই বছরে 39,250। নাও ইফ আই আস্ক ইউ, এই কনসিডারেশনে মানে এই সিচুয়েশনে আপনি এটাকে কি হিসেবে কনসিডার করবেন? মানে কারেন্ট অ্যাসেট কমে গেছে, কারেন্ট অ্যাসেট যদি কমে যায়, ইনভেন্টরি যেহেতু কমে গেছে, রিসিভেবল যেহেতু কমে গেছে, ইজ ইট ইউর ক্যাশ ইনফ্লো অর আউটফ্লো? Sir, cash inflow, sir. কিভাবে? No, sir. এটা তো ক্যাশ Sir, আউট। এটা আউটফ্লো হবে স্যার, আউটফ্লো। কমে গেছে স্যার, আমার স্যার টাকা আমার চলে গেছে। ওকে, ঠিক তাহলে আছে, স্যার। আমরা একটা একটা করে আসি। যারা ক্যাশ ইনফ্লো বলছেন মানে আমার ইনভেন্টরি রিসিভেবল কমে গেছে, রাইট?
এটা আপনারা ক্যাশ ইনফ্লো যে বলছেন আমাকে একটু আমার কাছে টাকাটা আসছে স্যার। আমার কাছে একটু স্যার, টাকা টাকা তো তো আসছে আসে নাই, আমার স্যার। কাছে হ্যাঁ একটু স্যার, টাকার এক্সপ্লেন। কথা তো বলা হয় না এখানে, রিসিভেবল স্যার। কমে গেছে মানে টাকাটা আসছে, এই জন্য রিসিভেবল কমে গেছে। ওকে, স্যার, তার মানে ইনভেন্ট- আপনারা কিন্তু খেয়াল করে দেখেন, আপনারা কিন্তু ক্যাশ পার্সপেক্টিভে চিন্তা করতে চাচ্ছিলেন না, বাট যারা আপনারা বলছেন ক্যাশ আউটফ্লো তারা একটু বলেন যে কেন আপনার মনে হচ্ছে ক্যাশ আউটফ্লো। আমি জাস্ট আসতেছি, আপনাদের লজিকে আমি আসবো, কোনো সমস্যা নেই, একটু বলেন ভাইয়েরা। তাসিন বলো। ক্যাশ আউটফ্লো কে বলছেন? তাহসিন তো বলছেন আমি ক্যাশ তো ক্যাশ ইনফ্লো। ইনফ্লো বলছি, সো তাহসিনেরটা আমি ক্লিয়ার যে ও কি পার্সপেক্টিভে বলছে ক্যাশ ইনফ্লো। আমি তুই আউটফ্লো বলছো, তুই বল। কে আমি? হ্যাঁ, হ্যাঁ তুমি আউটফ্লো বলছো। আমি তো বলছি এটা ইয়েই না, এটা ক্যাশই হবে না। এটা তো ইনফ্লেটের কথা বলছি, এটা ক্যাশ আসেও না, যায়ও নাই। ওইটাই তার যে তুই কেন বলছিস? ওকে স্যার মেবি Okay. ওরা বলবে না স্যার, আপনি ক্লিয়ার করে দেন স্যার। ওকে, দেখেন আপনাদের এখানকার পার্সপেক্টিভটা আমি একটু কানেক্ট করতে চাই আপনাদের বেসিক কনসেপ্টের সাথে। সেটা হচ্ছে যে আপনারা চিন্তা করতেছেন যে হ্যাঁ ওর কথাটাও অনেকটা ঠিক যে আমি ক্যাশ তো পাচ্ছি না, অথবা ক্যাশ এটা ইনডিরেক্টলি অথবা ডিরেক্টলি তো রিলেট করতে পারতেছি না, বাট রিলেট করতে পারতেছেন। খেয়াল করে দেখেন, আপনার রিসিভেবল যখন কমে গেছে, হোয়াট ডাজ ইট মিনস? রিসিভেবল কমে যাওয়া মানে হচ্ছে গত বছর আপনি আপনার Receivable কাস্টমারের আমাকে কাছে টাকা টাকা দিবে পাইতেন কিন্তু 45,000, রিসিভেবল কখন কমে? আপনাকে তো কিছু বলে নাই, তার মানে রিসিভেবল আপনাকে টাকা দিয়ে দিছে, রাইট? স্যার আমি দিয়ে গত দিছি বছর টাকা। পাইতাম 45,000 টাকা, স্যার, এই বছর আমাকে দিয়ে পাচ্ছি দিছে টাকা, 39,000 আমাকে টাকা টাকা। দিয়ে দিছে। রাইট, তাহলে That's যদি not cash flow. হ্যাঁ যদি টাকা দিয়ে দেয় আপনাকে, খেয়াল করেন, তাহলে এটা আলটিমেটলি কি হচ্ছে? ক্যাশ ইনফ্লো হচ্ছে না ক্যাশ আউটফ্লো হচ্ছে? ইনফ্লো ইনফ্লো। তার মানে খেয়াল করবেন কথাটা, যে আপনার মনে হচ্ছে যে রিসিভেবল কমে গেছে, ভালো না, এটা মনে হইতেই পারে, রিসিভেবল কমে যাওয়াটা তো ভালো কথা না, বাট ক্যাশ পজিশনের জন্য ভালো। কেন? আপনার টাকাটা আপনি কালেক্ট করে ফেলছেন আপনার কাস্টমারের কাছ থেকে, হুইচ ইজ ইনডিরেক্টলি ক্যাশ ইনফ্লো। একইভাবে ক্লোজিং ইনভেন্টরি যদি কমে যায়, হোয়াট ডাজ ইট মিনস? আপনি ইনভেন্টরি সেল করে দিয়েছেন, গত বছরে যে ইনভেন্টরি ছিল তার থেকে বেশি ইনভেন্টরি এবার সেল করে দিয়েছেন, তার মানে এটা আপনার কাছে অলরেডি ক্যাশ চলে আসছে, দ্যাট ইটস ইনডিরেক্ট ক্যাশ ইনফ্লো। তার মানে আমরা যখন কারেন্ট অ্যাসেট চিন্তা করব, প্লিজ কারেন্ট অ্যাসেট যখন চিন্তা করব, যদি আমার কারেন্ট অ্যাসেট কমে যায়, it means it reflect an indirect cash inflow। তো এটা আমরা মনে করব, মুখস্থও রাখতে পারি, হোয়াট এভার, বাট লজিকটা হচ্ছে এইটা যে কারেন্ট অ্যাসেট যদি কমে যায়, ইট ইজ ক্যাশ ইনফ্লো। তাহলে যদি বেড়ে যায়, হোয়াট ডাজ ইট মিনস? তাহলে ক্যাশ আউটফ্লো। আউটফ্লো হবে স্যার। আউটফ্লো ইনডিরেক্টলি, কেননা আপনি যখন রিসিভেবল বেড়ে যাবে, তার মানে কি ওই যে রিসিভেবল বেড়ে যাচ্ছে, এটার জন্য কি আপনাকে ওই প্রোডাক্টগুলো কিনতে হয়েছে না? ইয়েস স্যার। এবং ওই প্রোডাক্টগুলো আপনার কেনার জন্য ক্যাশ দিতে হয়েছে না? ইয়েস স্যার। তার মানে ক্যাশ চলে গেছে, আপনার হাতে ক্যাশ নাই। তাহলে এই জায়গাটাতে একটু খেয়াল করব যে ক্যাশ ইনফ্লো আমরা যেটা বুঝাচ্ছি, ক্যাশ ইনফ্লো মিনস যে আপনার হাতে ক্যাশ অলরেডি আছে, সেটাও আপনার জন্য যেমন ক্যাশ ইনফ্লো, অথবা যদি কোনো কারণে আপনার ক্যাশ আউটফ্লোটা প্রোটেক্ট হয়, মানে আপনার ক্যাশটা আউটফ্লো করতে হয় নাই, সেটাও কিন্তু এক ধরনের ক্যাশ ইনফ্লো আপনার জন্য, কেন ওই ক্যাশটা লাগে নাই, আপনার ক্যাশটা পে করতে হয় নাই। তার মানে আমরা কারেন্ট অ্যাসেটের জন্য এটা চিন্তা করব, খেয়াল করবেন, কারেন্ট অ্যাসেটের জন্য আমরা এটা চিন্তা করব, যদি কারেন্ট অ্যাসেট কমে যায়, এটা আমার জন্য ক্যাশ ইনফ্লো, আর যদি কারেন্ট অ্যাসেট বেড়ে যায়, তাহলে এটা আমার ক্যাশ আউটফ্লো। ক্লিয়ার? As an example, accounts payable. আমি ওইটাতে আসতেছি, কারেন্ট অ্যাসেট ক্লিয়ার যেটা আপনি বললেন, আমি ওই জায়গাটাতে আসতেছি। এখন আমরা আসি অ্যাকাউন্ট পেয়েবল, মানে ট্রেড পেয়েবল। ট্রেড পেয়েবল খেয়াল করে দেখেন তো, বাড়ছে না কমছে? স্যার কমছে। মানে কি ট্রেড পেয়েবল কমে যাওয়া মানে কি? স্যার ক্যাশ আউটফ্লো হইছে। আপনি আপনার সাপ্লায়ারকে টাকা দিয়ে দিচ্ছেন, রাইট? তাহলে এটা আপনার জন্য ক্যাশ আউটফ্লো হয়েছে, আউটফ্লো। রাইট? বাট যদি পেয়েবল বাড়তো, ইনফ্লো হইতে স্যার। ক্যাশটা যতদিন আমার কাছে থাকবে ততদিন ক্যাশটা আমার কাছে আছে, রাইট, দ্যাট ইজ আ ইনডিরেক্ট কনসেপ্ট। আপনারা যারা মানে মনে করতেছিলেন যে এটার সাথে ক্যাশের কোনো রিলেশন নাই, দ্যাট ইজ হাউ ইউ উইল থিঙ্ক, দ্যাট ইজ হাউ ইউ উইল কানেক্ট। তাহলে আমরা এটা একটু লিখে ফেলতে পারি এই জায়গাটাতে, একটু জায়গা রেখে, যে আমার মুভমেন্ট
অফ ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে আমার এখানে কি হয়েছিল, ফার্স্টে আমার কারেন্ট অ্যাসেট, রাইট, কারেন্ট অ্যাসেট কমছিল দুই জায়গায়, তাহলে কারেন্ট অ্যাসেট যদি কমে যায় তাহলে আমরা কি লিখবো, ডিক্রিজ ইন ইনভেন্টরি। একইভাবে ডিক্রিজ ইন রিসিভেবল। আবার আমার ডিক্রিজ ইন অ্যাকাউন্ট ট্রেড পেয়েবল। পেয়েবল, ট্রেড পেয়েবল ছিল, সরি, ট্রেড পেয়েবলস, থ্যাংক ইউ। ওকে, তাহলে এই যে আমার ইনভেন্টরি ডিক্রিজ করছে, তাহলে আপনি কম্পেয়ার করলেন কার সাথে, গত বছরে আপনার ইনভেন্টরি কত ছিল, এই বছরে ইনভেন্টরি কত। সো দেখেন কত ছিল গত বছরে, একটু যদি আমরা যাই আমাদের কারেন্ট অ্যাসেটে, তাহলে এটা তো আমার ক্যাশ ইনফ্লো হবে, রাইট, তাহলে 36,000 মাইনাস 30,750, 30,750, তাহলে এটা আমার ক্যাশ ইনফ্লো। একই রকম ভাবে আমার রিসিভেবল কত ছিল, 45,000, 39,250, 5,750। তার মানে আমরা আমাদের দুইটা কারেন্ট অ্যাসেটের পার্সপেক্টিভ দেখলাম। আমরা এখন ট্রেড পেয়েবলে দেখবো যে ওর কতটুকু কমছে, 38,500, আর এখন হচ্ছে 35,000। ওকে, সো 3,500 হচ্ছে আমার কমে গেছে, তার মানে এটা আমার মাইনাস হবে। এই হচ্ছে বেসিক্যালি আমার পয়েন্ট অফ অপারেটিং অ্যাক্টিভিটিস। তার মানে এটুকু পর্যন্ত আমরা মোটামুটি ভাবে ক্লিয়ার। এখানে জাস্ট একটা অ্যাডজাস্টমেন্ট আসবে যেটা আমরা ক্যালকুলেট করি নাই এখনো, সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন, সেটা আমরা আমাদের ওয়ার্কিং এর জন্য রেখে দিছি। জাস্ট যেটা ওয়ার্কিং এর জন্য করা সেটা আমরা ওয়ার্কিং এর জন্য রেখে দিছি। এই যে এটা আমরা করলাম, এটা আমরা ওয়ার্কিং এ না দেখালেও হবে, এটা আমি এখানেও দেখাই দিতে পারি, বিকজ এটার জন্য আলাদা আসলে ওয়ার্কিং এত ডিটেলসে করার দরকার নেই, কারণ ইটস সিম্পল, জাস্ট কতটুকু বাড়ছে কতটুকু কমছে। বাট যেটা একটু ডিটেলসে ক্যালকুলেশন করতে হবে, মানে আপনাকে ওয়ার্কিং করতে হবে, সেটা আপনি ওয়ার্কিং করলেন, এবং ওয়ার্কিং গুলো আমি আপনাকে যে সাইডে দেখাবো সেটাই। যেমন প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের একটা ওয়ার্কিং আপনাকে করতে হবে, ওয়ার্কিং 1, প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, এটা আপনাকে একটা ওয়ার্কিং দেখাতে হবে যে এটা থেকে টোটাল ক্যাশ ইনফ্লো ক্যাশ আউটফ্লো কি কনসিডারেশন আপনি আনবেন। তাহলে আমরা একটু ব্যাক করি, আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিস এর যে ক্যালকুলেশনটার মধ্যে ছিলাম আমরা একদম, আমরা অপারেটিং অ্যাক্টিভিটিস এর শেষের দিকে চলে আসছি। আমরা এখানে তিনটা ফাইনালি মাইনাস করব। দেখেন তিনটার নাম্বার মধ্যে একটা হচ্ছে ইন্টারেস্ট পেইড, 2 নাম্বার হচ্ছে ডিভিডেন্ড পেইড এন্ড ইনকাম ট্যাক্স পেইড। এই জায়গাটাতে আমি একটু আপনাকে একটু ক্লিয়ার করতে চাই যে এই যে ইন্টারেস্ট পেইড এবং ডিভিডেন্ড পেইড, হ্যাঁ, এই দুইটা জিনিস, মানে এই দুইটা আইটেম আপনারা চাইলে আপনি ইন্টারেস্ট কাকে দেন, মানে ইন্টারেস্ট আপনি কখন দেন, এটা একটু আমাকে বলেন, যে বিফোর ফাইনালাইজিং যে আমরা এটা কোথায় দেখাবো, এটা একটু আপনাদের থেকে আমি একটু বুঝে নিই যে ইন্টারেস্ট আমি কখন পে করি। যখন স্যার আমি টাকা ধার নেই বা আপনি যখন টাকা লোন নেন কারো কাছ থেকে, রাইট, ওকে, তাহলে টাকা যখন আপনি লোন নিচ্ছেন তখনই তো আপনি আপনার ইন্টারেস্টটা হচ্ছে পে করতেছেন, এগ্রিড? ইয়েস স্যার। টাকা লোন নেওয়া মানে টাকা কারোর থেকে ধার নেওয়া, এটা আপনার এই তিনটা অ্যাক্টিভিটিস এর মধ্যে কোন অ্যাক্টিভিটিস এ পড়ে, মানে আপনার কি মনে হয়? স্যার অপারেটিং। লোন নেওয়াটা কি আপনার অপারেশনের পার্ট, মানে অপারেটিং অ্যাক্টিভিটিস এর পার্ট? জাস্ট স্যার Just- ফাইন্যান্সিং জাস্ট টু ক্লারিফাই, মানে আপনারা একটু নিজেরা একটু চিন্তা করে আমাকে বলেন। না স্যার ইনভেস্ট হইতে পারে স্যার, কারণ লোন নেওয়ার পরে তো আমরা ইনভেস্ট করি। আচ্ছা, লোন নেওয়াটা, ইনভেস্ট করাটা পরের কথাটা আমি বলতেছি, লোন নেওয়াটা কি অ্যাক্টিভিটিস? ইনভেস্টিং, তাহলে স্যার ফাইন্যান্সিং স্যার। ফাইন্যান্সিং। লোন নেওয়াটা আমার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। তার মানে একটু Financing. মনে রাখি আমরা, এটা আমি আপনাকে এক্সপ্লেন করব, জাস্ট আপনারা যেহেতু অনেকটুকু আনসার আমাকে দিচ্ছিলেন সেখান থেকে আমি আনসারটা চিন্তা করতেছিলাম যে আপনারা যেহেতু আনসারটা করতেছেন আমাকে, তাহলে এটা আমার জন্য ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ওকে, একই রকম ভাবে আমরা দুইটা সোর্স থেকে ফাইন্যান্স করি, একটা কোম্পানির টাকা যেটা দরকার, একটা হচ্ছে আমি লোন নিয়ে ফাইন্যান্স করি, আরেকটা হচ্ছে আমি শেয়ার ইস্যু করি, মানে এটা হচ্ছে ডেট,
খেয়াল করবেন আপনারা এই যে ব্যালেন্স শিটে যখন দেখেন, ব্যালেন্স শিটে আপনাদের এই যে এটা হচ্ছে আপনার ইকুইটি, রাইট? আর এটা হচ্ছে আপনার ডেপ্ট। এই যে আমরা নন কারেন্ট লাইবিলিটি, এটাকে আমরা বলি ডেপ্ট। তার মানে আপনার ফাইন্যান্সিং এর জন্য দুইটা মেন অ্যাক্টিভিটিস থাকে। একটা হচ্ছে আপনি হয় শেয়ার ইস্যু করেন, অথবা আপনি আপনার লোন নেন কারো কাছ থেকে, মানে আপনি ব্যাংক থেকে অথবা অন্য কোথাও থেকে লোন নেন। তাহলে এই যে আমরা ইন্টারেস্টটা পে করি কেন? বিকজ অফ আমি ব্যাংক থেকে লোন নিয়েছি, সেটার জন্য আমি আসলে ইন্টারেস্টটা পে করি। কাকে পে করি? ব্যাংক অর এনি আদার লোন হোল্ডার, মানে যে আমাকে লোন দিয়েছে, লোন প্রোভাইডার। তাহলে আপনাদের লজিক কি বলে? এই যে ইন্টারেস্ট পেইড, এটা কি আপনি এই অ্যাক্টিভিটিসে রাখবেন না ফাইন্যান্সিং এ রাখবেন? মানে কোনটাতে রাখাটা মোর অ্যাপ্রোপ্রিয়েট, মানে মোর লজিক্যাল মনে হয়? আমি কি কথাটা কোশ্চেনটা একটু আবার বলুন আমি কি কথাটা বুঝাইতে পারিনি? কথাটা হচ্ছে এই যে ইন্টারেস্ট পেইড, এইটাকে আমরা অপারেটিং অ্যাক্টিভিটিসে থেকে মাইনাস করতে পারি অর মাইনাস করব, না ফাইন্যান্সিং থেকে মাইনাস করলে বেটার? কোন অ্যাক্টিভিটি? অপারেটিং থেকে স্যার, অপারেটিং থেকে। ওকে, বাট আপনারা তো বললেন ইন্টারেস্ট পেইড হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর এগেইনস্টে আপনি পে করেন, তাহলে? এটাই তো বুঝলাম না। ওকে, সো আপনারা হয়তো বা এখানে যে আনসারটা দেওয়া আছে এটা দেখে বলতেছেন, বাট আপনাদের বেসিক ইনস্টিংক্টকে কোশ্চেন করেন, আপনাদের বেসিক প্রিন্সিপালকে কোশ্চেন করেন, Sir. সেটা হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর সাথে এটা রিলেটেড। হ্যাঁ, এবং আমি আপনাদেরকে জাস্ট চেঞ্জেসটা বলে দিচ্ছি এখানে। আপনাদের দুইটা আনসারই রাইট হইতো যদি দুইটাই বলতেন যে মাসে দেওয়া লাগে এই জন্য। হ্যাঁ, আমি এটাই বলতেছি যে এটাকে আপনি অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে মাইনাস করলেও এটা ঠিক, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস থেকেও করলো এটা ঠিক। সো এটাতে ভয় পাওয়ার কোনো কারণ ছিল না। আপনারা হয়তোবা মানে বেসিক জায়গাটা থেকে আপনারা একটু দূরে সরে যেতে চাচ্ছিলেন যে আমার ইন্টারেস্ট পেইড, এটা আমার অপারেটিং অ্যাক্টিভিটিসেও রাখা যাবে, ফাইন্যান্সিং এও রাখা যাবে, কোনো সমস্যা নাই। আপনি যেখানেই রাখেন একই কথা, আপনি অপারেটিং নিয়ে রাখলেন, কারণ যেহেতু ফরম্যাটটা এইভাবে আপনার দেওয়া আছে। একই রকম ভাবে আমরা ডিভিডেন্ডের কথা চিন্তা করি। আমরা ডিভিডেন্ড কাদেরকে দেই? হোয়াট ইজ ডিভিডেন্ড? স্যার শেয়ার হোল্ডারদের যে টাকাটা দিই আমরা লভ্যাংশ। ওকে, আমার প্রফিটের যে টাকাটা, মানে রিটেন আর্নিংস এর যে টাকাটা থেকে, তাহলে ডিভিডেন্ড আমরা কোত্থেকে দেই? রিটেন আর্নিংস থেকে দেই, রাইট? মানে আমার প্রফিটের যে পোর্শনটা থাকে, রিজার্ভ থাকে, সেখান থেকে আমি কাদেরকে ডিভিডেন্ড দেই? শেয়ার হোল্ডারদেরকে, রাইট? সো অ্যাগেইন এটাও আমার জন্য ফাইন্যান্সিং অ্যাক্টিভিটির সাথে রিলেটেড। আমি চাইলে এই ডিভিডেন্ড পেইড এটাও আমরা ফাইন্যান্সিং এ রাখতে পারি, আমি চাইলে অপারেটিং ও রাখতে পারি, কোনো প্রবলেম নাই। অ্যান্ড ইনকাম ট্যাক্স পেইড, মানে আমি আমার গভর্নমেন্টকে কত টাকা পে করছি, মানে আমার গভর্নমেন্টকে কত টাকা আমি পে করছি, সেটা আমরা এখান থেকে দেখে নিব। বাট এই তিনটা জিনিসই আপনাকে ওয়ার্কিংটা দেখাতে হবে, মানে তিনটা জিনিসই হচ্ছে আপনাকে একটু ওয়ার্কিং করে দেখাতে হবে যে আপনি কত টাকা ইন্টারেস্ট পে করছেন, কত টাকা ডিভিডেন্ড পে করছেন, কত টাকা ইনকাম ট্যাক্স পে করছেন। আমরা ফার্স্টে আসি ইন্টারেস্ট পেইড, যে আপনি কত টাকা ইন্টারেস্ট পে করছেন। এটার ফর্মুলাটা কি খেয়াল করে দেখেন, অপারেটিং অ্যাক্রুড ইন্টারেস্ট প্লাস এই বছরে কত টাকা ইন্টারেস্ট চার্জ করেছেন, মানে প্রভিশন এই বছরে, লেস ক্লোজিং অ্যাক্রুড ইন্টারেস্ট। তাহলে আমরা ফর্মুলাটা আমাদের এইভাবে সাজাই যে আমার ওয়ার্কিং টু যদি দেখি, ওয়ার্কিং টু সেটা হচ্ছে আমার ইন্টারেস্ট পেইড। ওকে, তাহলে ইন্টারেস্ট পেইড এর জন্য আমরা কি বলছি? ওপেনিং অ্যাক্রুয়াল ইন্টারেস্ট অ্যাট আমার ইন্টারেস্ট চার্জড ডিউরিং দ্য ইয়ার। এই যে আমি ইন্টারেস্ট কত টাকা চার্জ করছি ডিউরিং দ্য ইয়ার, এটা আমার স্টেটমেন্ট অফ প্রফিট অর লস থেকে আমরা পাবো। ওপেনিং, এটা হচ্ছে আমার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন বাট লাস্ট ইয়ারের, যেহেতু ওপেনিং ব্যালেন্স। অ্যান্ড এই দুইটা অ্যাড করলে আমি পাবো হচ্ছে আমার ক্লোজিং ইন্টারেস্ট পেয়েবল, যেটা আমার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের এই বছরের, মানে দিস ইয়ার। জাস্ট এই কথাটা আমরা যে বলছিলাম, এই কথাটা কেন বললাম, আমরা একটু ব্যালেন্স শিট থেকে একটু চেক করে আসি, আমরা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন থেকে চেক করে আসি। ইন্টারেস্ট পেয়েবল, এটা আমার জন্য লায়াবিলিটি। সো খেয়াল করে দেখবেন অ্যাক্রুড ইন্টারেস্ট আমার গত বছর কত ছিল, মানে লাস্ট ইয়ারে আমার ইন্টারেস্টের অ্যাক্রুড অ্যামাউন্ট কত ছিল? 500। 500। 500। তাহলে আমার ওপেনিং ব্যালেন্স কত?
500 500 500 ওকে। এই বছরে আমার নতুন করে ইন্টারেস্ট চার্জ হয়েছে কত? 600 550 2025 এই বছর মানে এই বছর ইন্টারেস্ট 2025 এই বছর ইন্টারেস্ট 625 625 হচ্ছে ক্লোজিং ব্যালেন্স। আই আস্ক যে এই বছরে আমি ইন্টারেস্ট কত টাকা দেখাইছি স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে, মানে এই বছর কত টাকা ইন্টারেস্ট চার্জ হয়েছে? 2700 2700 ওকে, তাহলে আমার বছরের শুরুতে ইন্টারেস্ট ছিল হচ্ছে 500, এই বছরে আরো অ্যাড হয়েছে 2700, রাইট? yes sir ওকে, Yes, sir. আমার ব্যালেন্স কত থাকার কথা ছিল? মানে আমার অ্যাক্রুড ইন্টারেস্টের ক্লোজিং ব্যালেন্স মানে লাইবিলিটি কত থাকার কথা ছিল? 3200 sir. বাট আমার ব্যালেন্স শিটে লাইবিলিটি আছে কত, যেটা আপনারা মাত্র বলতেছিলেন? 625 sir. 625 হোয়াট ডাজ ইট মিনস? স্যার আমরা পে করছি স্যার ইন্টারেস্ট আর আমরা পে করছি তাহলে আমি কি কথাটা বুঝাইতে পারলাম এতক্ষণ যে কথাটা জি, বলার স্যার, ট্রাই করতেছিলাম? আমাদের আউটফ্লো হয়েছে স্যার তাহলে আমি পে করছি কত টাকা? মাইনাস করলে তো বেড়ে যাবে এটাই হচ্ছে আমার ইন্টারেস্ট পেইড 8 2575। একটু আমাকে কনফার্ম করব এই লজিকটা আমরা বুঝতে পারছি কিনা, বিকজ এই লজিক যদি আমরা বুঝি, এটা বুঝলে আমি ডিভিডেন্ড পেইডও বুঝবো, এটা বুঝলে আমি ইনকাম ট্যাক্স পেইডও বুঝবো। স্যার এটা আমি বুঝিনি স্যার, আচ্ছা, আমি আবারও বলি স্যার আরেকবার স্যার। আবার আমি আসতেছি প্লিজ। আমার ফার্স্ট অফ অল ইন্টারেস্ট আমি পে করতে হয় আর ইন্টারেস্ট আমি পে করব, এটা আমার জন্য কি লাইবিলিটি, মানে ইন্টারেস্ট পেয়েবল অ্যাক্রুড ইন্টারেস্ট, এটা আমার জন্য লাইবিলিটি, জি স্যার। রাইট? আমি লাইবিলিটি সেকশনে চলে গেছি। লাইবিলিটি সেকশনে যাওয়ার পর আমি দেখলাম আমার গত বছর ইন্টারেস্ট পে করার কথা ছিল কত, মানে গত বছর আমার ইন্টারেস্ট লাইবিলিটি ছিল কত? 500। জি স্যার। ওকে, তাহলে এটা আমার জন্য কি গত বছরের যে ক্লোজিং ব্যালেন্স আমরা কি জানি সেটা এই বছরের জন্য ওপেনিং। ভেরি গুড। তাহলে আমরা গত বছরের লায়াবিলিটি 500 ছিল, এটা হচ্ছে আমার ওপেনিং ব্যালেন্স অফ ইন্টারেস্ট অ্যাক্রুড। এখন আমরা সেকেন্ড যাব, এই বছরে কি আমি ইন্টারেস্ট চার্জ করছি, মানে ইন্টারেস্ট ক্যালকুলেট করছি, সেটা আমি কোত্থেকে পাবো? এই বছরে কত টাকা চার্জ করছি আমি ইন্টারেস্ট? 2700, রাইট? তাহলে আমার ইন্টারেস্টের ওপেনিং ব্যালেন্স ছিল 500, সেটার সাথে আরো 2700 অ্যাড হয়েছে, রাইট? এই 2700 অ্যাড হওয়ার পর আমার ইন্টারেস্ট কত টাকা থাকার কথা ছিল বছর শেষে, মানে আমার লাইবিলিটি কত হওয়ার কথা ছিল? 3200 ওকে, মানে আমার বছর শেষে অ্যাকচুয়াল লাইবিলিটি থাকার কথা ছিল 3200, রাইট? বাট আপনি যদি ব্যালেন্স শিটে দেখেন, ব্যালেন্স শিটে আপনার লাইবিলিটি দেওয়া আছে কত, অ্যাক্রুড ইন্টারেস্ট কত দেওয়া আছে? 625। হোয়াট ডাজ ইট মিনস? লাইবিলিটি আপনি সেটেল করে দিচ্ছেন, মানে আপনার জি স্যার, পে ব্যাংকে করে দিয়েছি স্যার। পে করে দিচ্ছেন। এখন কোশ্চেন হচ্ছে কত টাকা পে করছেন? তাহলে আপনার 3200 টাকা লাইবিলিটি থাকার কথা, রাইট? লাইবিলিটি বুঝতে পারছি এখন। সাপোজ টু বি লাইবিলিটি, রাইট? বাট আপনার লাইবিলিটি দেখাচ্ছে কত ব্যালেন্স শিটে? 625। তাহলে বাকি টাকা আপনি কি করে দিচ্ছেন? পে করে দিচ্ছেন। আমি কি বুঝাইতে পারলাম কথাটা? জি স্যার, মাইনাস করে দিছে স্যার, রেজাল্ট ওখানে বেড়ে গেছে। কত এখন পে করছে স্যার? যেহেতু আমি ইন্টারেস্ট পে করছি, তাহলে এটা আমার জন্য কি ক্যাশ ইনফ্লো না আউটফ্লো? আউটফ্লো স্যার। আউটফ্লো স্যার, আউটফ্লো। আউটফ্লো। তাহলে আমরা এই 2575 জাস্ট মাইনাস করে দিচ্ছি। এগ্রিড সবাই আমরা? জি স্যার। একই কনসেপ্টে আমি যদি এখন লেস ইনকাম ট্যাক্স পেইড, ডিভিডেন্ড আমরা আসতেছি, ইনকাম ট্যাক্স পেইড, তাহলে একই কনসেপ্টে আমি ধরেন ইনকাম ট্যাক্স পেইড এর কথা আসতেছি, ওয়ার্কিং ফ্রি ইনকাম ট্যাক্স পেইড। তাহলে আমরা একটু দেখি যে ইনকাম ট্যাক্স পেয়েবলের ব্যালেন্স কি ছিল লায়াবিলিটিতে। ইনকাম ট্যাক্স পেয়েবল বছরের শুরুতে কত টাকা ছিল?
4000 স্যার। ওপেনিং ট্যাক্স পেয়েবল 4000। এই বছর আপনি প্রভিশন রাখছেন কত? নোটে নোটে বলা ছিল না 3500। এই বছর আপনি ট্যাক্স কত টাকা চার্জ করছেন? 3500। 3500। তাহলে এটা আপনি অ্যাড করবেন, রাইট? অ্যাড ট্যাক্স চার্জ দিস ইয়ার, মানে আপনি এই বছর প্রভিশন রাখছেন 3500। তাহলে অ্যাকচুয়ালি আপনার ক্লোজিং লাইবিলিটি কত টাকা থাকার কথা ছিল? 7500। 7500, বাট ক্লোজিং ট্যাক্স পেয়েবল কত টাকা আছে ব্যালেন্স শিটে দেখেন তো। 3500 স্যার। 3500। 3500, হোয়াট ডাজ ইট মিনস? কত স্যার টাকা পে 4000 টাকা করছেন? আমাদের পে করা হয়েছে, মানে ক্যাশ আউটফ্লো হয়েছে। তাহলে আপনি ট্যাক্স এই বছর পে করছেন কত? তাহলে ট্যাক্স পেইড পেইড 4000, 4000 টাকা। $4000, রাইট? তাহলে যেহেতু ট্যাক্স পে করে দিচ্ছেন $4000, এটা আপনার জন্য ক্যাশ ইনফ্লো আর ক্যাশ আউটফ্লো? আউটফ্লো স্যার, আউটফ্লো স্যার, আউটফ্লো। মাইনাস হয়ে যাবে স্যার। তার মানে দেখেন দুইটা ওয়ার্কিং আপনি একই কনসেপ্টে চিন্তা করতেছেন, মানে একটা ওয়ার্কিং যদি বুঝে যান পরের ওয়ার্কিংটা আপনার জন্য জাস্ট একই কনসেপ্ট, কপি পেস্ট। ওকে, এখন আমি যদি আপনাকে ডিভিডেন্ড পে করছেন কত সেটা ক্যালকুলেট করতে বলি, সেটা ক্যালকুলেট করতে পারবেন? মানে ডিভিডেন্ড কত টাকা পে করছেন? পসিবল? দেখি স্যার, ট্রাই করে। ফার্স্ট অফ অল আপনারা এটা চিন্তা করবেন ডিভিডেন্ড পেইড, ঠিক না? ডিভিডেন্ড পেইড এটা আপনার কোন অ্যাকাউন্ট থেকে পে করেন? ডিভিডেন্ডটা কোন অ্যাকাউন্ট থেকে পে করেন? ডিভিডেন্ড পেইড, ডিভিডেন্ড আমরা পে করি কোন অ্যাকাউন্ট থেকে? ইকুইটির রিটেন আর্নিংস থেকে। ওকে, তাহলে ডিভিডেন্ড পেইড এর জন্য আপনি কোন অ্যাকাউন্টের চেঞ্জেসটা দেখবেন? রিটেন আর্নিংস এর। তাহলে রিটেন আর্নিংস এর ওপেনিং ব্যালেন্স কত ছিল? ভাইরা দেখেন 66,500 ওপেনিং রিটেন আর্নিংস, রাইট? রাইট। ওকে, এটার সাথে আপনি কি যোগ করবেন? রিটেন আর্নিংস এর সাথে কোন অ্যামাউন্টটা যোগ করি আমরা? এই বছরে কত টাকা প্রফিট হয়েছে? তাহলে এই বছর কত টাকা প্রফিট হয়েছে? প্রফিট ফর দ্য ইয়ার। তাহলে আপনি দেখবেন যে আপনার 66,500 এটার সাথে এই বছরে আরো 14,500 প্রফিট করেছে বিজনেস। তাহলে যোগ করলে আপনি দেখবেন যে ক্লোজিং ব্যালেন্স এর থেকে অনেক বেশি আসলে দেখায়। তার মানে বাকি টাকাটা আপনি ডিভিডেন্ড আকারে পে করে দিয়েছেন, মানে ডিভিডেন্ড পে করেছেন। সো আমরা একটু তাহলে একই কনসেপ্টে যাই। 66,500 রিটেন earnings, ওপেনিং ব্যালেন্স কত বললাম আমরা? ওপেনিং ব্যালেন্স 66,500। Add profit for the year, সে কত টাকা প্রফিট করছে আমরা বলছি? 14,500। এই যে 14,500 প্রফিট ফর দ্য ইয়ার, রাইট? প্রফিট ফর দ্য ইয়ার। কেননা আপনারা জানেন এই যে 3 মিলিয়ন, মানে এই যে 3000, এটা কিন্তু আমার রিটেন আর্নিংস এ যাবে না, এটা যাবে রিভ্যালুয়েশন রিজার্ভে। খেয়াল করে দেখেন, এটা কিন্তু আপনার রিভ্যালুয়েশন রিজার্ভে যাচ্ছে। এই যে এটা একটু ভালো করে আমরা জানি এবং এটা আমরা এর আগেও জানছি, সো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ রিটেন আর্নিংস এর সাথে শুধু প্রফিট ফর দ্য ইয়ার, নট রিভ্যালুয়েশন সারপ্লাস এর কোন রিলেশন আছে। তাহলে টোটাল রিটেন আর্নিং কত টাকা থাকার কথা ছিল? 81,000। তাহলে রিটেন আর্নিংস ক্লোজিং কত টাকা আছে? 60,000।
ক্লোজিং হচ্ছে, আমরা ভয় পাওয়ার কারণ নাই, আমরা আমাদের ইকুইটি থেকেই আসি, 60,875। তাহলে আমি কি করলাম, কত টাকা ডিভিডেন্ড পে করেছি তাহলে এই বছর? ডিভিডেন্ড 20,125। এটি আমরা এতক্ষণ ক্যালকুলেশনের জন্য আপনাদেরকে বলছিলাম যে এই যে তিনটা ক্যালকুলেশন, এই তিনটা ক্যালকুলেশনের জন্য 1 মার্ক করে আপনি পেয়ে যাচ্ছেন। জাস্ট দেখাচ্ছেন ডিভিডেন্ড পেইড, জাস্ট একটা প্যাটার্ন যদি ভালো করে বুঝেন, বাকি প্যাটার্ন গুলো অটোমেটিক্যালি আপনি বুঝে যাচ্ছেন এবং বাকি প্যাটার্ন অটোমেটিক্যালি আপনাকে এখানে হেল্প করবে আন্ডারস্ট্যান্ডিংটা পেতে। ওকে, আসছিল। ওকে, তাহলে আমাকে একটু কনফার্ম করবেন, আমরা এই যে তিনটা ওয়ার্কিং করলাম, ইন্টারেস্ট পেইড, ইনকাম ট্যাক্স পেইড, ডিভিডেন্ড পেইড, এই জায়গায় আমাদের কারো কোনো কোয়েশ্চেন্স কনফিউশন আছে কিনা? স্যার ওয়ার্কিং 3টা কি আবার একটু রিপিট করা যাবে স্যার, যদি কিছু ওয়ার্কিং মনে না করতেছে? ফ্রি মানে ইনকাম ট্যাক্স পেইড নাকি ডিভিডেন্ড পেইড? ডিভিডেন্ড পেইড স্যার, ডিভিডেন্ড এটা পেইডটা 4 হবে, সরি। ওকে, আমরা ডিভিডেন্ড কাদেরকে দিই? ফার্স্ট কোয়েশ্চেন, শেয়ার হোল্ডারদেরকে, রাইট? শেয়ার হোল্ডারদেরকে আমি দিব দেই। স্যার। আমরা ডিভিডেন্ড দেই কোন অ্যাকাউন্ট থেকে, মানে কোন রিজার্ভ থেকে? রিটেন আর্নিংস থেকে। তাহলে আমরা ডিভিডেন্ড কত টাকা পে করেছি সেটার জন্য আমরা কোন অ্যাকাউন্ট দেখব, মানে কোন অ্যাকাউন্টের ব্যালেন্সটা আমরা কম্পেয়ার করব ওপেনিং এবং ক্লোজিং এর মধ্যে? রিটেন আর্নিংস অ্যাকাউন্টটা। এটুকু আমরা বুঝতে পারলাম? ইয়েস স্যার, ইয়েস। ওকে, এখন রিটেন আর্নিংস এর ওপেনিং ব্যালেন্স কত ছিল? সানজিদ, অন্তর, এরা মানে 63,500 ক্লাসে বৈশা আমার নোটে হচ্ছে লাভ রিয়াক্ট দিতেছে ক্লাসে, কি অবস্থা, ফেসবুক চালাইতেছে। 66,500। 66,500 তো আমার রিটেন আর্নিংস কি এই বছরের না গত বছরের? গত বছরের স্যার। গত তাহলে বছরের স্যার। এটা আমার গত বছরের ক্লোজিং, মানে কি এই বছরের শুরু। ওপেনিং। তাহলে 66,500 দিয়ে আমি শুরু করছি আমার রিজার্ভ মানে রিটেন আর্নিংস। এই বছরে এসে আমি টোটাল আরো কত টাকা প্রফিট করছি? 14,500। জি স্যার। ওকে, তাহলে 66,500 সাথে যদি 14,500 যোগ করি কত হয় দেখেন ক্যালকুলেটরে যোগ করে? 81,000 স্যার। বাট বছর শেষে রিটেন আর্নিংস কত টাকা আছে আপনার হাতে? 60,875 স্যার। তার মানে কি আপনি এখান থেকে কি করছেন? ডিভিডেন্ড পেইড করেছি। পেইড করে দিয়েছি স্যার। কাদেরকে পে করছেন? শেয়ার শেয়ার হোল্ডারকে। হোল্ডারদেরকে স্যার। কি দিচ্ছেন শেয়ার হোল্ডারকে? ডিভিডেন্ড দিচ্ছেন। ডিভিডেন্ড দিয়েছি স্যার। হ্যাঁ, তাহলে ডিভিডেন্ড যদি দিয়ে দেন এটা আপনার ক্যাশ ইনফ্লো না ক্যাশ আউটফ্লো? স্যার দিয়ে দিয়েছি, তার মানে এটা আউটফ্লো স্যার। আউটফ্লো। তাহলে এই হচ্ছে আমার তিনটা ক্যাশ আউটফ্লো, ইন্টারেস্ট পেইড, ইনকাম ট্যাক্স পেইড, ডিভিডেন্ড পেইড। তিনটেই আমার একই প্যাটার্ন। ইন্টারেস্ট পেইড এর জন্য আমার অ্যাক্রুড ইন্টারেস্ট অ্যাকাউন্ট, কেননা ইন্টারেস্ট পেইড এর জন্য আমরা ইন্টারেস্ট পেয়েবল অ্যাকাউন্ট ইউজ করি। ইনকাম ট্যাক্স এর জন্য আমার ইনকাম ট্যাক্স পেয়েবল অ্যাকাউন্ট। ডিভিডেন্টের জন্য আমার রিটেন আর্নিংস অ্যাকাউন্ট। এই জায়গাটা একটু আমরা জাস্ট মনে রাখি আর কি, জাস্ট এই পয়েন্টটা ক্লিয়ার হয় কিনা। আমরা কি অপারেটিং অ্যাক্টিভিটিস এর সবগুলো আইটেম টাচ করেছি, মানে ক্লিয়ার যে আমাদের এই জায়গাটাতে কিভাবে ক্যালকুলেশনটা দেখাতে হবে, ওয়ার্কিং গুলা কি করব, আমরা কিভাবে দেখাবো? স্যার ওয়ার্কিং এর যে অ্যামাউন্ট আমরা বের করলাম ওইখানে কি মাইনাস চিহ্ন দিব নাকি জাস্ট রেখে দিবে? না, এখানে এইভাবে রাখলেই হবে। আপনি আপনার ওই প্রেজেন্টেশন মানে ম্যাথের এখানে মাইনাস দেখাইলেই হবে, কোনো সমস্যা নেই। অর যদি আপনি আরো বেটার মানে আরো অনেক বেটারের তো শেষ নাই, আপনি চাইলে এগুলা এই যে মানে আরো বেটার যদি আপনার মনে হয় প্রেজেন্ট করা, তাহলে আমরা মোটামুটি ক্লিয়ার যে আমরা কিভাবে এই পয়েন্টগুলো ক্যালকুলেশনে আনবো। তাহলে আমরা আমাদের নেট ক্যাশ ফ্লো, আমি আবারও বলতেছি, এখানে ডেপ্রিসিয়েশনটা আছে, ডেপ্রিসিয়েশনটা আমরা আমাদের অফকোর্স প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের ক্যালকুলেশন থেকে আনবো। আমরা এখান থেকে বলতে পারি নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। তাহলে আমার নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস কত টাকা আসছে? এই যে আমার 18,000 থেকে এগুলা সব প্লাস মাইনাস করার পর
যে টাকাটা আসবে সেটাই হচ্ছে আমার নেট। আমার কিন্তু একটা পয়েন্ট এখনো আসে নাই, যে ডেপ্রিসিয়েশন, আমি একটু মার্ক করে রাখতেছি। এটা কিন্তু আমরা অ্যাড করব, আমরা ওয়ার্কিং করে যখন অ্যাড করব অটোমেটিক্যালি আমার এক্সেলে এটা চলে আসবে। ওকে, এরপরের অ্যাক্টিভিটিস এর নামটা কি? আমরা একটু পরের অ্যাক্টিভিটিসে যাই। ক্যাশ ফ্লো ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। পার্ট 2, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। আমরা এখানেও লিখে ফেলি ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। বাট আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে হোয়াট ইজ ইনভেস্টিং অ্যাক্টিভিটিস? ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। স্যার বিজনেস রান করার জন্য যে কষ্টটা করি এটা আমাদের ইনভেস্টমেন্ট। কার্যকলাপ করে থাকি আর কি বিজনেসের জন্য ওই রান করার জন্য তো অপারেশন মানে অপারেটিং, বাট আমি কি এটা রান করার জন্য করছি? মানে ইনভেস্টমেন্ট মানে কি? হোয়াট আর্ন ডাজ, করার জন্য স্যার, ও সরি, করার জন্য। আর্ন করার জন্য, ও সরি সরি Yes, sir. ইয়েস। তাহলে ভেরি গুড, যে ইনভেস্টিং বলতে আমরা বুঝি যে আমার বিজনেসের রিটার্নের জন্য আমি, এক কথায় আমি আমার কোম্পানি থেকে যে টাকাটা ইনভেস্টমেন্ট করি। এখন ইনভেস্টমেন্টটা দুই রকমের হয়, একটা হচ্ছে ইন্টারনাল ইনভেস্টমেন্ট, মানে আমি যে আমার প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট পারচেস করতেছি, সেল করতেছি, এগুলা কিন্তু আমার জন্য একটা ইনভেস্টমেন্ট। কারণ আমি প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট কেন ইনভেস্ট করি, মানে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট কেন আমি পারচেস করি? কারণ আমার ফিউচার বেনিফিটের জন্য, রাইট? এগুলোও যেমন আমার জন্য ইনভেস্টমেন্ট, আবার একই রকম ভাবে আমি যদি কোনো কোম্পানিকে লোন দেই, কোনো কোম্পানির শেয়ারে ইনভেস্ট করি, সেটাও কি আমার জন্য ইনভেস্টমেন্ট। আমি অন্য কোম্পানিতে শেয়ারে কেন ইনভেস্ট করি, আমি অন্য কোম্পানি কেন শেয়ারে পারচেস করি? বিকজ সেখান থেকে আমি রিটার্ন পাবো, আর্ন করব। তাহলে আমরা এখানে দুই রকমের ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস দেখতে পারবো। একটা হচ্ছে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, আমি যদি পারচেস করি, সেল করি সেগুলা। তাহলে আমরা ফার্স্টে যে কথাটা বলছিলাম যে আমরা প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট যদি পারচেস করি, এটা আমার জন্য কি ক্যাশ ইনফ্লো না আউটফ্লো? ক্যাশ ইনফ্লো স্যার। প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট যদি পারচেস করি, পারচেস স্যার আউটফ্লো। আউটফ্লো স্যার, সরি। পারচেজ করলে আউটফ্লো হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি না পারচেজ অফ পিপিই, এবং এটা কি আমরা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর আন্ডারে রাখবো না, নাকি অপারেটিং অর ফাইন্যান্সিং এর আন্ডারে রাখবো? কারণ প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট পারচেস করা কি এটা আমার জন্য একটা ইনভেস্টমেন্ট, রাইট? ইয়েস স্যার। ওকে, তাহলে কোশ্চেনে দেখেন তো আমাকে সরাসরি বলে দিছিল না যে কত টাকার সে অ্যাসেট পারচেস করছে এই বছর? 2 নম্বর নোটটা মনে করেন একটু আবার। 21,000। 2 নম্বর নোটটা আবার একটু পড়েন কি বলছিল। স্পার্কলার কোম্পানি পারচেস প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট এট এ কস্ট অফ 21 মিলিয়ন, রাইট? তাহলে আমি এই যে অ্যাসেটটা পারচেস করছি সরাসরি আমাকে বলে দিছে 21 মিলিয়ন, 21,000। ও সরি, আমি একটা বেশি শূন্য দিয়ে ফেলছি। নাও আমি আমার এই অ্যাসেট সেল করে ডিসপোজাল প্রসিড ফ্রম পিপিই, আমি এই প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট সেল করে কত টাকা পেয়েছিলাম মনে আছে? কোশ্চেনে বলছিল এটাও আমাকে নোটে, কি হয়? Yeah, 2000 জি স্যার। একদম ফার্স্ট নোটটা। তাহলে আমি 2 মিলিয়ন পেয়েছি হচ্ছে অ্যাসেটটা 1.5 million। সেল করে। 1.5 মিলিয়ন, সরি আবার No, দেখেন, sir, 2 million। আবার No, sir. আবার আবার দেখেন 2 million স্যার। নোট নাম্বার 1, 2 মিলিয়ন। তাহলে এটা আমার জন্য কি ক্যাশ ইনফ্লো, রাইট? রাইট স্যার। ওকে, এখন আপনি নোটে আর তো কোনো কিছু নাই ইনভেস্টমেন্ট রিলেটেড, বাকি তো সব নিয়ে আসছেন। আপনি আপনার নন কারেন্ট অ্যাসেটে দেখেন আর কোন ইনভেস্টমেন্ট টাইপ জিনিস আছে কিনা, আর কি কিছু আছে? না স্যার। No, sir. কারণ প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট অলরেডি আমি কনসিডার করে ফেলছি। তাহলে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে এই দুইটাই ছিল। তাহলে নেট ক্যাশ ফ্লো Cash flow from from investing activities. ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, এখানে আসলে কোনো সমস্যা নাই, কারণ আমি বলছি এটার বাইরে আসবে না। সো বাকি পয়েন্টগুলো নিয়ে তো আর আমার কথা বলার দরকার নাই, এক্সামে যেহেতু এটা আসবে না। তাহলে নেট ক্যাশ ফ্লো ফ্রম 19,000 আমার ইনভেস্টিং অ্যাক্টিভিটিস দুইটাই আছে এখানে। তাহলে আমার 19,000 হচ্ছে নেট ক্যাশ আউটফ্লো, কিন্তু মানে আমার বেশি টাকা চলে গেছে, মানে ক্যাশ আলটিমেটলি আমার কোম্পানিতে টাকা কোম্পানির অ্যাকাউন্ট থেকে চলে গেছে। থার্ড অ্যাক্টিভিটিস কি ছিল? 3 নম্বর অ্যাক্টিভিটিস Sir, financial activities. cash flows from financial activities. cash flow from financing Financial activities, right? Cash flow from Financial cash activities. flows from financing activities. What does mean financing activities? একটু যদি আমাকে
হেল্প করেন। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস বলতে কি বুঝি আমরা? ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস একটু আগে আমরা বলছিলাম যে আমরা স্যার ফাইন্যান্সিয়াল আমরা ট্রানজাকশন গুলো আর কি। আমরা এই যে অপারেশন রান করব, আমরা এই যে ইনভেস্টমেন্ট করব, টাকা দরকার না আমার? ইয়েস স্যার। তাহলে টাকা দরকারটা এটা আমি কোত্থেকে জানতে পারবো যে কত টাকা আমার আসলে আমার কোম্পানিতে ফাইন্যান্স রিলেটেড অ্যাক্টিভিটিস অর ফাইন্যান্স রিলেটেড ক্যাশ ফ্লো হয়েছে। তার মানে ফাইন্যান্সিং মানে হচ্ছে আমি আমার কোম্পানিতে এই যে ইনভেস্টমেন্ট করব, অপারেশন করব, এটার জন্য আমার যে টাকাটা দরকার সেই টাকাটাই আমি কোন সোর্স থেকে আনছি। আমার জন্য দুইটা সোর্স এই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর জন্য, একটা হচ্ছে আইদার ডেপ্ট অর ইকুইটি। মানে কি, হয় আমি কারো থেকে লোন নিব, তাহলে যদি আমি কারো থেকে লোন নেই এটা আমার জন্য ফাইন্যান্সিং। দেন আমার কোয়েশ্চেন আসবে, যদি লোন নেই তাহলে এটা আমার জন্য কি ক্যাশ ইনফ্লো না ক্যাশ আউটফ্লো? ইনফ্লো। ইনফ্লো। অথবা আমি লোন রিপে করে দিচ্ছি, যদি লোন রিপে করে দিই তাহলে এটা আমার জন্য ক্যাশ ইনফ্লো না ক্যাশ আউটফ্লো? আউটফ্লো প্লেস হবে। আউটফ্লো। আর যদি আমি শেয়ার ইস্যু করি এটা আমার জন্য ক্যাশ ইনফ্লো না আউটফ্লো? ক্যাশ ইনফ্লো। ক্যাশ ইনফ্লো। এইগুলাই হচ্ছে আমার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর পার্ট। তাহলে আমরা একটু আমার ফাইন্যান্সিং পার্ট থেকে দেখি যে আমার ফার্স্ট অফ অল এই বছরে আমি কোনো লোন নিয়েছি কিনা অর নতুন করে লোন রিপে করেছি কিনা। তাহলে আমার লোন অর লং টার্ম লায়াবিলিটি আমরা যদি একটু দেখে যাই তাহলে আমরা বুঝতে পারবো যে আমার নন কারেন্ট লায়াবিলিটির মধ্যে আমার ওভারঅল সিচুয়েশনটা কি। খেয়াল করে দেখেন নন কারেন্ট লায়াবিলিটি। গত বছর লোন কত টাকার ছিল, মানে গত বছর আমার লোনের লায়াবিলিটির ব্যালেন্স কত ছিল? 20,000, 20,000। এই বছরে কত হয়েছে? 25,000, 25,000। হোয়াট ডাজ ইট মিনস? আপনি কি নতুন করে লোন নিয়েছেন না রিপে করেছেন? স্যার নতুন করে লোন নিয়েছি স্যার। ওকে, তাহলে এটা আপনার জন্য ক্যাশ ইনফ্লো হবে না ক্যাশ ক্যাশ আউটফ্লো ইনফ্লো। হবে? ক্যাশ ইনফ্লো ক্যাশ হবে। ইনফ্লো। তাহলে আপনি অ্যাড করবেন, রাইট? অ্যাড ইয়েস স্যার। প্রসিডস ফ্রম ডিভেঞ্চার, ওকে, অর লোন নোট, আপনি যেটিই লেখেন একই জিনিস। আমি যদি এখানে আলটিমেটলি 25,000 মাইনাস 20,000, সরি, জাস্ট একটা কোয়েশ্চেন যদি আপনাদেরকে করি, জাস্ট এটাই অ্যাপারেন্টলি যদি ডিফারেন্ট ভাবে কোয়েশ্চেনটা আসতো যে গত বছর যদি হয়তো 30,000, এই বছর যদি হয়তো 25,000, হোয়াট ডাজ ইট মিন? মানে এটার স্যার মানে কি ছিল? 5,000 টাকা স্যার লেস হতো স্যার। স্যার তার আমরা মানে রিপে করে দিয়েছি তার স্যার। মানে আমি লোন হ্যাঁ, রিপে করে আমরা দিয়েছি, pay করে তাহলে দিয়েছি। ওইটা আমার cash জন্য কি outflow হতো? হবে। ক্যাশ আউটফ্লো হতো। ক্লিয়ার কথাগুলা? জি স্যার। পারফেক্ট, পারফেক্ট। তাহলে আরেকটা কি আসতেছে আমার এখানে? আরেকটা আসতেছে হচ্ছে আমি আমার অ্যাড প্রসিড অর ক্যাশ ফ্রম ইস্যুয়েন্স অফ শেয়ার। শেয়ার, রাইট? এখন আমি শেয়ার ইস্যু করে কত টাকা পেয়েছি সেটা আমি আমাদের এখান থেকে দুইটা অ্যাকাউন্ট থেকে বুঝতে পারবো। আমার শেয়ার ইস্যু করে আমার কত টাকার মুভমেন্ট হয়েছে সেটার জন্য আমার রেলেভেন্ট অ্যাকাউন্ট হচ্ছে শেয়ার ক্যাপিটাল অ্যান্ড শেয়ার প্রিমিয়াম। উই ডোন্ট নিড টু আন্ডারস্ট্যান্ড ইন ডিটেলস, এটা প্রত্যেকটা ডেসক্রিপশন আমরা ইন ফিউচারে অ্যাকাউন্টিং যখন আরো, অফকোর্স ইউ গাইজ মেবি নো, বাট অনেক সুন্দর করে এটা এক্সপ্লেন করার সময় আছে আমাদের। এবং শেয়ার ক্যাপিটাল শেয়ার প্রিমিয়ামের ডিফারেন্স কি, অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কিভাবে হয়, এগুলো খুব সুন্দর করে আমরা ফিউচার অ্যাকাউন্টিং কোর্সে শিখবো ইনশাল্লাহ। অ্যান্ড আমাদের এসএসসি এ তো এই জিনিসগুলো খুব ভালো করে দেখানো হয়। সো ওই জায়গাটাতে আমরা ক্লিয়ার না, মানে আমরা ক্লিয়ার হব, বাট আপাতত আমার এটুকু দরকার যে আমার শেয়ার ক্যাপিটাল শেয়ার প্রিমিয়াম এই অ্যাকাউন্ট থেকে কতটুকু আমার শেয়ার ইস্যু হয়েছে সেটা আমরা ক্যালকুলেট করতে চাই। সো এটা আমরা একটা ওয়ার্কিং এর মাধ্যমে যদি দেখাই ইটস আ বেটার, এবং আমরা দেখাবো ক্যাশ ফ্রম শেয়ার ইস্যুয়েন্স। তাহলে আমি যে শেয়ার ইস্যু করে ক্যাশ পেয়েছি কত টাকা সেটার জন্য আমার দুইটা অ্যাকাউন্ট, একটা হচ্ছে আমার শেয়ার ক্যাপিটাল, ফার্স্টে আমরা ওপেনিং ব্যালেন্সটা লিখি তাহলে আমার বারবার লিখতে হবে না, ওপেনিং ব্যালেন্স। তাহলে ওপেনিং ব্যালেন্স হচ্ছে আমার শেয়ার ক্যাপিটাল অ্যান্ড শেয়ার প্রিমিয়াম। ক্লোজিং ব্যালেন্স একই রকম, শেয়ার ক্যাপিটাল শেয়ার প্রিমিয়াম। তাহলে আমার শেয়ার ক্যাপিটাল ওপেনিং ব্যালেন্স কত আছে দেখেন তো একটু কোশ্চেনটা থেকে। শেয়ার ক্যাপিটালের ওপেনিং ব্যালেন্স মানে হচ্ছে গত বছর 24,000, রাইট?
24,000 and share premium 8,000 দুইটা মিলিয়ে আমার টোটাল ওপেনিং ব্যালেন্স কত? 32,000 বছর শেষে আপনি দেখেন শেয়ার ক্যাপিটাল 30,000, শেয়ার প্রিমিয়াম 10,000। স্যার ওপেনিং ব্যালেন্স না 24,000, তাহলে আপনি ক্যাপিটালের মধ্যে রাখলেন। বুঝি নাই হ্যাঁ ওপেনিং ব্যালেন্স 24,000 হবে না? 24,000 তো আমি লিখলাম, আমি কি ভুল লিখলাম কোনো কিছু? 24,000 শেয়ার ক্যাপিটাল এন্ড শেয়ার প্রিমিয়াম 8,000। তাই কথাটা কি সাথে যে ওপেনিং ব্যালেন্স শেয়ার ক্যাপিটাল? হ্যাঁ মানে ওপেনিং ব্যালেন্সের মধ্যে আমার এই দুইটা ওপেনিং ব্যালেন্স হচ্ছে আমার আসলে হেডলাইন, কারণ আমি বারবার যদি লিখি আপনি তাহলে এটা ভুলে যান। ঠিক আছে, আমি বুঝতে পারছি আপনার কথা। তাহলে শেয়ার ক্যাপিটাল ওপেনিং ব্যালেন্স, শেয়ার প্রিমিয়াম ওপেনিং ব্যালেন্স। আমি এই লেখাটা এইভাবে না লেখার জন্য আমি জাস্ট টোটাল ওপেনিং, হ্যাঁ। তারপর হচ্ছে শেয়ার ক্যাপিটাল ক্লোজিং ব্যালেন্স, শেয়ার প্রিমিয়াম ক্লোজিং ব্যালেন্স। এখন ঠিক আছে? এখন ওকে আপনারা? ওকে স্যার। ওকে, শেয়ার প্রিমিয়ামের ক্লোজিং ব্যালেন্স কত একটু দেখি আমরা কোশ্চেন থেকে। 10,000। ওকে, তাহলে 10,000, তাহলে টোটাল ক্লোজিং কত? 40,000 কি মনে হচ্ছে, শেয়ার ইস্যু হয়েছে না হয় নাই? হয়েছে স্যার। ওকে, এত ডিটেলস কিন্তু আপনি না করলেও আরো শর্ট করেও করতে পারতেন যে শেয়ার ক্যাপিটাল 24,000 প্লাস, মানে এটা মুখে মুখেও কিন্তু আপনি বুঝতে পারতেছিলেন, বাট জাস্ট ওয়ার্কিংটা দেখালে হয়তো একটু বেটার। যদি ওয়ার্কিং নাও দেখায় আপনি যদি ক্যালকুলেশন ঠিক করেন, স্টিল আই উইল প্রেফার ইউ গুড মার্ক, আমি মার্ক দিব আপনাকে। তাহলে এখন ক্যাশ ফ্রম শেয়ার ইস্যুয়েন্স অর নিউ শেয়ার ইস্যুস, রাইট? কত টাকা আমি শেয়ার ইস্যু করছি এই বছর, কি মনে হচ্ছে? 40,000 মাইনাস 32,000। 8,000. তাহলে এটা আমার জন্য কি ক্যাশ ইনফ্লো না ক্যাশ আউটফ্লো? ক্যাশ ইনফ্লো। ক্লিয়ার আমরা? জি স্যার। ওকে, তাহলে আমাদের আর কোনো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস নাই। নেট ক্যাশ ফ্লোস ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, ভি এর পরে আই দুইটা হয়ে গেছে, তাহলে নেট ক্যাশ ফ্লো কত? 13,000 টাকা। $13,000। ওকে, তাহলে এটা হচ্ছে আমার 3 নাম্বারটা। আমরা সবগুলো পয়েন্ট ক্যালকুলেট করে ফেলছি, দেখেন খেয়াল করেন। এখন আপনাদের একটা কোয়েশ্চেন আসতে পারে, স্যার আমি তো সব করে ফেললাম, এখন আমি ডেপ্রিসিয়েশনটা আসলে বেশি কঠিন মনে হচ্ছে আমার কাছে, ডেপ্রিসিয়েশনটা আমি করতে পারবো না আর করি নাই, সেই ক্ষেত্রে আমি কত মার্ক পাবো? এই যে আমি আপনাকে মার্কস দেখাই দিচ্ছি যে আপনি এটার জন্য তাহলে কত মার্কস পাবেন যদি ডেপ্রিসিয়েশন একদম নাই করেন, আর যদি আপনি ভুলেও ওইটা না টাচ করেন, আর ইচ্ছা করেও যদি না করেন। এই যে ওকে, 0.5 পাবেন না। অ্যান্ড যদি আমরা এই ওয়ার্কিং এ যাই, ওয়ার্কিং এ যদি আপনি দেখেন ডেপ্রিসিয়েশনের একটা ডিটেলস ক্যালকুলেশন আপনাকে করতে হবে এখান থেকে। সো এই ক্যালকুলেশনটা করার জন্য হয়তো বা আপনি এই মার্কসটা পাবেন। সো আপনি ভুলে হয়তো বা ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করেন না, মেবি 0.5 অথবা 1 আপনি পাবেন না। এখন আপনি দেখেন ডেপ্রিসিয়েশনটা কিভাবে ক্যালকুলেট করতে হবে। এখানে ডেপ্রিসিয়েশন কিন্তু সরাসরি কোথাও দেওয়া ছিল না, আপনি যদি পুরো কোয়েশ্চেনটাতে যান, কোয়েশ্চেনের কোথাও কিন্তু কত টাকা ডেপ্রিসিয়েশন এই বছরে চার্জ করেছে সেটা কিন্তু আমার আসলে কোয়েশ্চেনে নাই, হ্যাঁ, সরাসরি দেওয়া নাই। তাহলে আমাকে এখানে কি করতে হবে, সেটাকে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে, মানে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট হিসেবে আমি কত টাকা দেখাচ্ছি সেটার মাধ্যমে আমাকে এই অ্যামাউন্টটা ক্যালকুলেট করতে হবে। সো আপনি খেয়াল করে দেখেন প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের ওপেনিং ব্যালেন্স কত টাকা ছিল? 85,000। তাহলে আমরা ওপেনিং ব্যালেন্স দেই 85,000। ওকে,
নাও এই বছরে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট কি পারচেজ করা হয়েছে না? জি স্যার। কত টাকা? এবছর কত টাকা প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট পারচেজ করা হয়েছিল? 21,000। 21,000। আপনার প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট কি করছেন? সেল করছিলেন না, মানে ডিসপোজ করছিলেন না? Yes স্যার। যেটা ডিসপোজ করছিলেন সেটা ক্যারিং ভ্যালু কত ছিল? স্যার 2,000। ক্যারিং ভ্যালু ও স্যার 1.5। ওকে, তাহলে আমার প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট কমে যাবে কত? লেস ডিসপোজাল 15,100 টাকা। অফ পিপিই। তাহলে এটা আমার এখন মাইনাস করে দিতে হবে, রাইট? ওকে, সরি 15,000 দিয়ে ফেলছি আমরা, সরি। ওকে, আর কি ছিল এবছরে? কি অ্যাসেটের রিভ্যালুয়েশন হয়েছিল? এই ধরনের কিছু বলছে যে অ্যাসেটটা রিভ্যালুয়েট করা হয়েছে? রিভ্যালুয়েশন হয়েছে এই ধরনের কোন ইনফরমেশন বলছিল আমাকে? স্যার মেবি বলছিলেন। একটু দেখেন কোশ্চেনে কি বলছে, ল্যান্ড এন্ড বিল্ডিং ওয়ার রিভ্যালুড ডিউরিং দ্য ইয়ার, রাইট? তাহলে রিভ্যালুড যদি হয় তাহলে অ্যাসেটের ভ্যালু কি বাড়ছে না? রিভ্যালুয়েশন কত টাকা বাড়ছে একটু দেখেন, কত টাকা বাড়ছিল রিভ্যালুয়েশন? 3,000। 3 মিলিয়ন। 3,000। তাহলে আমরা রিভ্যালু যদি হয় at revaluation of PPE 3 মিলিয়ন। এখন আমি জাস্ট আপনাকে এখান থেকে দেখানোর জন্য যে আমার টোটাল প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টের ক্যারিং ভ্যালু কত টাকা থাকার কথা ছিল? 1,07,500, রাইট? রাইট স্যার। Yes স্যার। বাট প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টের ক্যারিং ভ্যালু কত আছে দেখেন তো এই বছরে? 95,000 টাকা মেবি। এই যে আমরা একটু আগে দেখতেছিলাম 95,000। 95,000। What does it means? স্যার ডেপ্রিসিয়েশন হইছে আমাদের Closing 12,500 টাকা। balance PPE. It means depreciation charge or depreciation calculated is কত? এই যে 1,07,500 থেকে আমি ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পরে যে ভ্যালু সেটাই তো আমি আমার ক্যারিং ভ্যালু হিসেবে দেখাই। তাহলে এই যে 12,500 এইটুকু বের করার জন্য আমাকে এত কষ্ট করতে হয়েছে। এই জন্য আমি আপনাকে বললাম যে যদি কোনো কারণে এটা আপনি নাও করেন, জাস্ট এইটুকুর মার্ক আপনি পাবেন না, বাকিটুকুর মার্ক আপনি পাবেন। তাহলে এই যে ডেপ্রিসিয়েশন আমরা বের করলাম, আমরা জানি এটা সুন্দর এভাবেই আপনারা বের করতে পারবেন, বাট জাস্ট এটা বোঝানোর জন্য যে আসলে ওভারঅল ইম্প্যাক্টটা ম্যাথে আমার টোটাল ম্যাথের উপরে পড়বে না, মানে টোটাল মার্কের উপর আমার পড়বে না। ইটস নট লাইক যে আমি আসলে ফুল মার্কটা পাবো না। ওকে, তাহলে আমরা একটু যদি আমাদের পুরো কনসিডারেশনটাতে নিয়ে আসি যে আমার নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস 13,500, নেট ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস 19,000। আমি একটা ছোট্ট জিনিস আপনাদেরকে এখানে দেখাই দিব, নেট ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে 13,000 আছে, বাট আনসারে কিন্তু ওরা ডিভিডেন্ড পেমেন্টটাকে ফাইন্যান্সিং এ দেখাইছে। আমি যেটা বলেছিলাম আপনাদেরকে যে ইন্টারেস্ট পেইড এবং ডিভিডেন্ড পেইড, এই যে ডিভিডেন্ড কই গেল, এই যে ডিভিডেন্ড পেইড 14,000, রাইট? সো আপনি এটাকে আপনার ফাইন্যান্সিং ও দেখাতে পারেন অর অপারেটিং ও দেখাতে পারেন, বোথ আর অ্যাকসেপ্টেবল, কোনো সমস্যা নাই। ওকে, এখন আমরা যদি আমাদের জাস্ট সিম্পল ম্যাথে ব্যাক করি যে আমাদের ওভারঅল পয়েন্ট গুলো কি কি ছিল, তিনটা অ্যাক্টিভিটিস ছিল। এই তিনটা অ্যাক্টিভিটিসকে যদি আমি এখন যোগ করি 13,500 প্লাস 19,000 প্লাস 13,000, এইটা আমরা যোগ বিয়োগ করার পরে যে অ্যামাউন্টটা পাবো সেটাই হচ্ছে আমার জন্য ওভার দ্য ইয়ার কত টাকা আমার ক্যাশ বাড়ছে অথবা কমছে। হ্যাঁ বলেন। 7,500। হ্যাঁ 7,500, এটুকু আমরা ক্লিয়ার। এখন এই 7,500 এটার সাথে আমরা এখন কি যোগ করব? আমরা কি বলছিলাম ফার্স্টে, এটা তো আমার তিনটা অ্যাক্টিভিটিস থেকে নেট ক্যাশ ফ্লো আসলো, এটার সাথে আমি এখন যোগ করব বছরের শুরুতে
আমার ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট কত টাকা ছিল। তাহলে এই 7,500 এর সাথে আমরা এখন অ্যাড করব বছরের শুরুতে আমার ক্যাশ অর ব্যাংক কত টাকা দেওয়া ছিল। দেখেন তো ব্যালেন্স শিট থেকে আমরা ব্যালেন্স শিটে চলে যাই। আমাদের কারেন্ট অ্যাসেটে ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট বছরের শুরুর কোনো ব্যালেন্স ছিল এখানে? নো স্যার। লাস্ট ইয়ারে কি নীল ছিল, রাইট? মানে লাস্ট ইয়ারে কোনো ব্যালেন্স ছিল না, তার মানে কি মেবি লাস্ট ইয়ারে আমার কোনো ওভারড্রাফট ছিল, মানে আমি ব্যাংক থেকে হয়তো বা ওভারড্রাফট নিয়েছিলাম। খেয়াল করে দেখেন লাস্ট ইয়ারে কিন্তু ওভারড্রাফট ছিল। ওভারড্রাফট Yes, sir. মানে কি? হোয়াট ডাজ মিন ওভারড্রাফট? ইজ ইট? স্যার ব্যাংক থেকে আমি আমার টাকার যা অতিরিক্ত আছে টাকা তার থেকে উত্তোলন করে অতিরিক্ত ফেলছি। টাকা তাহলে এটা উত্তোলন। আমার জন্য আলটিমেটলি বছরের শুরুতে লাইবিলিটি ছিল, মানে আমার আলটিমেটলি বেশি টাকা পে করতে হইতো। আমি যদি এখন এই দুইটাকে যোগ করে ফেলি, মানে আমি এখন দুইটাকে যদি অ্যাডজাস্ট করে ফেলি, তাহলে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট আমি এন্ড অফ দ্য ইয়ার এটা পেয়ে যাব। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট মানে ক্যাশের ব্যাংক আমার বছরের শেষে কত টাকা আছে। এবং আপনি যদি এই 3,000 রিকনসাইল করেন, আপনি যদি আপনার ব্যালেন্স শিটের কারেন্ট অ্যাসেট সেকশনে যান, দেখবেন কারেন্ট অ্যাসেট সেকশনে এক্স্যাক্টলি ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে কত আছে। 3000। এগ্রিড সবাই আমরা? 3000। Yes, sir. সো দিস ইজ হাউ উই অ্যাকচুয়ালি কমপ্লিট। আমি পুরো প্রসিডিউরের মধ্যে খেয়াল করে দেখবেন যে একটা জায়গায় একটু কমপ্লিকেসি ছিল। হ্যাঁ, একটা জায়গায় তো আর না, এই তিনটা ক্যালকুলেশন একসাথে যখন করছিলাম তখন মনে হচ্ছিল একটু ডিফিকাল্ট, বাট এই একটা ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশনের পয়েন্ট ছাড়া আই ডোন্ট থিঙ্ক এখানে এমন কোনো কিছু ছিল যেটা আপনাদের আসলে খুব পেইন দিবে আর খুব প্রবলেম ফেস করতে হবে টু ক্যালকুলেট দ্য ফুল থিং। অ্যান্ড জাস্ট একটু বাসায় দেখেন, আজকে বিকেলে একটু দেখতে পারলে বেটার। দুইটা ম্যাথ, ফায়ারওয়ার্ক অ্যান্ড স্পার্কলার, ওকে। আর দুইটারই হচ্ছে সুন্দর করে আনসার দেওয়া আছে, ফরম্যাট এটুকু দেখলেই হবে। আপনি অপারেটিং অ্যাক্টিভিটিস এই সিকোয়েন্স আগে পরে হলে কোনো সমস্যা নাই, মানে এই যে ধরেন মানে আগে আপনি ইনভেন্টরি না করে আগে রিসিভেবল করছেন, মানে ওহু এরকম ভাবেই মানে এক্সাক্ট হইতে হবে ব্যাপারটা তা না। তারপর ইনভেস্টিং এ আপনি আগে ডিসপোজাল লিখছেন পরে পারচেজ লিখছেন, সমস্যা নাই। এখানে আগে শেয়ার ইস্যুয়েন্স লিখছেন পরে লোন নোট ডিবেঞ্চারেরটা লিখছেন, এটাতে সমস্যা নেই। বাট আপনি আগে অপারেটিং অ্যাক্টিভিটিস এর ক্যাশ ফ্লো গুলো করবেন, তারপর ইনভেস্টিং এর ক্যাশ ফ্লো গুলো করবেন, তারপর আপনি ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর ক্যাশ ফ্লো গুলো করবেন। দেন আপনি এই তিনটাকে হচ্ছে টোটাল করবেন, মানে 13,500 এটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে ক্যাশ ফ্লো, 19,000 মাইনাস এটা হচ্ছে আমার ইনভেস্টিং থেকে, 13,000 এটা হচ্ছে আমার ফাইন্যান্সিং থেকে। এই তিনটা সাম করার পর ওভার দ্য ইয়ার 7,500 টাকা আমার ক্যাশ পজিটিভ। অ্যান্ড এটার সাথে আপনি যোগ করবেন আর বিয়োগ, যদি ক্যাশ ব্যালেন্স থাকতো সেটা আমরা যোগ করতাম, যেহেতু ক্যাশ ব্যালেন্স ছিল না, নেগেটিভ ছিল, এই জন্য আমরা এটাকে ওভারড্রাফট থেকে মাইনাস করে দিলাম। দেওয়ার পর 4,500 এবং 7,500 এই দুইটার ডিফারেন্সটাই হচ্ছে আমার 3,000, যেটার মানে হচ্ছে আমার বছর শেষে $3,000, মানে 3,000-এর পরে তো অফকোর্স আমরা জানি যে আরো তিনটা শূন্য আছে, বাট আমরা আমাদের কথার জন্যই বলছি, প্রেজেন্টেশনের জন্যই বলছি যে এই 3,000 হচ্ছে আমার বছর শেষে ক্যাশ আছে। অ্যান্ড এটা আপনি প্রুফ কিভাবে পেয়েছেন? এটা প্রুফ আপনি যখন ব্যালেন্স শিটে যাবেন, ব্যালেন্স শিটে আপনি দেখবেন যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট 3,000 এক্স্যাক্টলি এই অ্যামাউন্টটা এখানে দেখাচ্ছে। অ্যান্ড দ্যাট ইজ হাউ ইউ প্রিপেয়ার cash flow statement. That is how you need to apply cash flow statement tomorrow's exam, inshallah. And I believe স্যার আরেকবার একটু বুঝিয়ে দিবেন স্যার। আচ্ছা আমি আবারও কথাটা বলছি। আমরা তিনটা মেইন অ্যাক্টিভিটিস এর ক্যাশ ফ্লো দেখলাম। একটা হচ্ছে অপারেটিং, তাহলে অপারেটিং থেকে কি কি ক্যাশ, নেট ক্যাশ ইনফ্লো না আউটফ্লো? স্যার লাস্টের ওই ইয়ারটুকু স্যার। ওকে, তাহলে অপারেটিং থেকে নেট ক্যাশ ইনফ্লো 13,500, ইনভেস্টিং থেকে 19,000 মানে ক্যাশ আউটফ্লো মানে নেগেটিভ, অ্যান্ড ফাইন্যান্সিং থেকে ক্যাশ ইনফ্লো পজিটিভ। তাহলে এই তিনটা যোগ করলে আমরা পাচ্ছি নেট ক্যাশ ইনফ্লো, মানে এটা মানে হচ্ছে নেট ক্যাশ ইনক্রিজ অর ডিক্রিজ ওভার ইনক্রিজ, দ্য ইয়ার। মানে বেসিক্যালি এটা তো Increase ইনক্রিজ হয়েছে। করছে, ঠিক না? এটা হ্যাঁ। ইনক্রিজ হয়েছে, মানে আমার ক্যাশ বাড়ছে। কত টাকা বাড়ছে? 7,500। 7,500। এটার সাথে আমি কি যোগ করব? আমি এটার সাথে যোগ করব অথবা বিয়োগ করব আমার বছরের শুরুতে
কত টাকা ক্যাশ ব্যালেন্স ছিল আমার কাছে। এখন আমি যদি দেখি বছরের শুরুতে কি আমার ক্যাশ ব্যালেন্স ছিল আসলে, মানে লাস্ট ইয়ারে কি আমার কোনো ক্যাশের No, sir. ব্যালেন্স ছিল? না। নো স্যার। হোয়ারএস আমি আরো বেশি আউটফ্লো করে ফেলছি, যেটাকে আমরা ওভারড্রাফট বলছি, মানে দ্যাট ইজ আ নেগেটিভ ব্যালেন্স, ঠিক না? 4,500। ইয়েস স্যার। এই 4,500টা আমি কোত্থেকে নিয়ে আসি? 4,500টা আমি নিয়ে আসি আমার এই যে ব্যাংক ওভারড্রাফট গত বছরে ছিল 4,500, খেয়াল করে দেখেন, এই যে 4,500। তাহলে এটা আমার জন্য নেগেটিভ ক্যাশ, কারণ আমার গত বছরে ব্যাংক ওভারড্রাফট করা হয়েছে। নাও আমি যদি এখন কম্পারিজনটা দেখি যে 7,500 আমার ওভার দ্য ইয়ার ক্যাশ ইনক্রিজ করছে, বাট লাস্ট ইয়ারে আমার ওভারড্রাফট ছিল 4,500, তার মানে 7,500 মাইনাস 4,500, এই দুটার ডিফারেন্স কত আমার? তাহলে এখন 3,000 বছর টাকা। শেষে আমার ক্যাশ কত টাকা থাকার কথা, মানে কত টাকা ক্যাশ আছে বছর শেষ করে? $3,000 আছে স্যার আমার। $3,000। এবং এই $3,000 আসলেই আছে কিনা সেটা আমি ক্রস চেক করব কার সাথে? আমি ক্রস চেক করব আমার এই ব্যালেন্স শিটে গিয়ে, যে আমার ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট ব্যালেন্স 3,000 আছে কিনা। ইয়েস স্যার, বুঝতে পারছি। দেখেন আমি আপনাদেরকে আবারও বলতেছি, আপনাদের কাছে মনে হচ্ছে যে হয়তো বা বেশি টাইট আর বেশি টাফ, বাট আপনারা ঠিক যেভাবে করলেন ম্যাথটা, আমরা যেভাবে করলাম, দুইটা ম্যাথ, ফায়ারওয়ার্ক অ্যান্ড স্পার্কলার, দুইটারই সলিউশন আপনার কাছে আছে, দুইটারই রেকর্ডিং আপনার কাছে আছে। জাস্ট একটু সময় নিয়ে দেখেন, বাকি কোনো কিছু আর এখান থেকে দেখতে হবে না। আই ক্যান গ্যারান্টি ইউ, আপনি তো এমনিও রিভিশন দিতেন, সো অটোমেটিক্যালি ওই রিভিশনের টাইমটুকু আপনি এখানে ইনভেস্ট করলেই হয়ে যাবে। এর বাইরে কোনো থিওরি আর কোনো কিছু আপনাকে আর চিন্তা করতে হবে না। ওকে স্যার একটা কোশ্চেন ছিল। জি বলেন কোশ্চেন। স্যার ওই যে ক্যাশ ক্যাশ ফ্লো ইনভেস্টমেন্ট যে মাইনাসটা আসছে, মানে ক্যাশ আউটফ্লো হয়েছে, এটা কিভাবে আমরা বুঝবো? 21,000 থেকে 2,000 মাইনাস করে তো তার পজিটিভ ফিগারের মতো আসতেছিল না, তো আমরা এটা কিভাবে কনসিডার করছি যে এটা ক্যাশ আউটফ্লো হয়েছে আমাদের মাইনাস? বুঝি নেই ভাই, এই যে 4,500 কথা বলতেছেন। না স্যার, এই যে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। হ্যাঁ, ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে আমার 21,000 টাকা আমার প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট পারচেস করছি না আমরা এই বছরে, মানে ডিউরিং দ্য ইয়ার। নেট খারাপ। প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট আমি পারচেস করছিলাম কত দেখেন, বলছিল না 2 নম্বর নোটে। জি স্যার, 21,000। তাহলে মানে আমি যদি প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট পারচেস করি, এটা আমার জন্য ক্যাশ ইনফ্লো না আউটফ্লো? আউটফ্লো স্যার। আউটফ্লো স্যার। হ্যাঁ, এবং আমি প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ডিসপোজ করছিলাম কত এই বছরে? 2 মিলিয়ন। এই যে, তাহলে আপনি দুইটার ডিফারেন্স কত হয় দেখেন, দুইটা মানে এটা হচ্ছে মাইনাস, এটা প্লাস, ডিফারেন্স কত হয়? 19,000। বুঝি নেই আমরা? জি স্যার, বুঝতে পারছি। কোশ্চেনটা কে যেন করতেছিলেন? স্যার আমি স্যার বুঝতে হ্যাঁ, বুঝছেন এবার? ওকে, আমরা অ্যাটেন্ডেন্সটা একটু কুইকলি নিয়ে নিই যেহেতু আমরা স্যার ক্লাস আমার করলাম। একটা কথা বলছি। হ্যাঁ বলেন। স্যার এটা তো ওয়ার্কশিটে করলাম, এটা বুঝতে পারছি। আমরা হ্যাঁ। খাতায় যেগুলো লিখবো পার্টিকুলার লাইন থাকবে আর টাকা টাকা দুটো লাইন থাকবে। ডলার লিখবেন আর কি, এটা যেহেতু ডলারে থাকবে, আপনাদের এক্সামও ডলারেই থাকবে, এই যে ডলার সাইন দিয়ে দিবেন জাস্ট এইভাবে। আচ্ছা ঠিক আছে। আর টাকা, হ্যাঁ, 3টা জিরো তো ওইখানে বসাই দেবো ডলার সাইনের উপরে সাথে। উপরে হচ্ছে জাস্ট 3টা জিরো কমন নিয়ে বসাই দিবেন, রাইট? ওকে স্যার, এটা একটা কোশ্চেন ছিল। আরেকটা স্যার কথা হলো, স্যার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ আমরা ফুল ম্যাথ করলেও মানে মানে পাইতেছিলাম না স্যার, যে ফুল মার্কস পাইতেছিলাম না, মানে এটা নোট যদি না করি তাহলে আমি পাইতেছিলাম না। এখানে কি নোট করা ম্যান্ডেটরি নাকি? না, নোট হচ্ছে আমি এই যে যেই নোটগুলো দেখাইলাম, এই নোটগুলো আপনাকে ক্যালকুলেশনটা দেখাতে হবে। হ্যাঁ, বাট স্যার আমি শেষ করি। বাট যদি কোনো কারণে এমন হয় যে আপনি এই নোটটা দেখান নাই বাট অ্যামাউন্ট ঠিক আছে, তাও আমি মার্ক দিব আপনাকে। মানে ট্যাক্স পেইড কত টাকা হয়েছে, এই 4,000 টাকা যদি আপনি ঠিক করে লেখেন, মানে আপনার অ্যামাউন্টটা যদি ঠিক করে লেখেন, আমি মার্ক দিব। বাট বেটার হচ্ছে নোটটা দেখানো। হ্যাঁ, মানে বেটার না, রিকোয়ারমেন্ট নোটটা দেখানো। আচ্ছা স্যার, বুঝতে পারছি। জি স্যার বুঝতে পারছি। স্যার কথা ছিল স্যার, আমাদের তো এক পেজে স্যার 8 বেড়া স্যার,
মানে না না এটা একটা এটা 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 আপনি মানে মাল্টিপল পেজ লাগতে পারে, মানে 2 পেজে আপনি করতে পারেন, 3 পেজও লাগতে পারে, স্যার ডিপেন্ড। নোটটা স্যার পাশে যে নোটটা করছেন স্যার এটা তো হ্যাঁ, পাশাপাশি আমরা করতে পারবো না স্যার এই না না জিনিসটা না এটা কিভাবে পরে দেখবো? করবেন, মানে এটা তো আপনি আপনার খাতায় যখন করবেন, এই যে আপনি ভাই আপনাকে আমি আনসার তো দিয়েই দিছি, আপনি স্পার্কলার কোশ্চেনের আনসারটা দেখেন। স্পার্কলার কোম্পানির আনসার গেল কই? এই যে নিচে, হ্যাঁ স্যার এই যে ও কি করছে, ও কি নোট পাশে করছে? না স্যার নোট কই? নিচে, এই যে, হুম এই যে নিচে করবেন, মানে পরের পেজে করছে ও, পরের পেজে করছে, পরের পেজে করছে। বুঝতে পারছি ঠিক স্যার। আছে, ওকে, আমরা আশিক আসছেন, জয়েন করছিলেন? ইয়েস স্যার। তিথি জয়েন করেন এমন হয়। মন, প্রেজেন্ট স্যার। আকাশ আসছেন, ইয়েস স্যার। রুহি, ইয়েস স্যার। জয়, প্রেজেন্ট স্যার। লামিয়া, ইয়েস স্যার। রিফাত,